একটা মেডিসিন টিউবারকুলিনাম পার্ট 3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে কিনা, শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু? জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমরা আজকে টিউবারকুলিনাম পার্ট 3 নিয়ে আলোচনা করব। হোমিও দর্পণের 936তম ক্লাস। আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত ডক্টর বৃন্দ, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় অমরনাথ স্যার সহ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকে আমরা ক্লাসের শুরুতেই শুরু করছি প্রিভিয়াস ক্লাসের রিভিউ। মানে আমরা অলরেডি 2টি ক্লাস করেছি, আপনারা জানেন যে ইতিমধ্যে টিউবারকুলিনাম পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা টিউবারকুলিনাম পার্ট 3 নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসকে একটু আমরা রিক্যাপ করে নিই, দেন আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার মাধ্যমে আশা করছি আমরা টিউবারকুলিনাম শেষ করতে পারব। সো অনেকগুলো স্লাইড, বিশেষ করে প্রিভিয়াস ক্লাসের অনেকগুলো স্লাইড, আমি আশা করব যে আপনারা আমাকে কোঅপারেট করবেন এবং ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কোশ্চেন থাকলে শেষে করবেন, আপনাদের কোশ্চেনের মাধ্যমে আমরা উপকৃত হব, পাশাপাশি সবাই উপকৃত হব। শুরু করছি। আমরা একদম শুরু করছি 3টি স্পেসিফিক মানে এবং চমৎকার 3টা পয়েন্ট নিয়ে, যে টিউবারকুলিনামকে যদি আমরা 3 কথায় মনে রাখতে চাই, 3 কথায় মনে রাখতে চাইলে 3টি ইম্পর্টেন্ট কথা যদি আমরা মনে রাখি, এর সাথে টিউবারকুলিনামের অনেকগুলো বিষয় এখানে আমরা পেয়ে যাব। একদম ফার্স্ট, চেঞ্জেবিলিটি অফ সিম্পটমস। চেঞ্জেবিলিটি অফ সিম্পটমস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। চেঞ্জেবিলিটি অফ সিম্পটমস। 2 নাম্বার হচ্ছে গ্রেট সেনসিটিভনেস টু কোল্ড। সেনসিটিভনেস টু কোল্ড, ঠান্ডার প্রতি প্রচন্ডভাবে তারা স্পর্শকাতর। এবং থার্ড হচ্ছে ইমাসিয়েশন, এ প্রোনাউন্সড এন্ড র‍্যাপিড ইমাসিয়েশন। খাবার দাবার সবকিছু খুব ভালো থাকা সত্ত্বেও তারা শুকিয়ে যায়। এই 3টি বিষয় হচ্ছে টিউবারকুলিনামের মূল 3টা পয়েন্ট। চেঞ্জেবিলিটির সাথে যেমন তার সিম্পটমসের চেঞ্জেবিলিটি, সেটা ফিজিক্যাল হোক বা মেন্টাল, প্রত্যেকটা জায়গায় তার চেঞ্জেবিলিটি দেখা যাবে। আমরা কিছু পাস্ট হিস্ট্রি নিয়ে কথা বলেছি, যে একটা পেশেন্ট যখন আমার কাছে আসে আর যদি সে আমাকে বলে যে সামান্যতেই তার ঠান্ডা লেগে যায়, অনেক দিন থেকে সে খেয়াল করছে একদম সামান্যতেই ঠান্ডা লেগে যায়, কিভাবে যে ঠান্ডা লাগে তা সে নিজেও বুঝতে পারে না, এই বিষয়টি যদি তার প্রিভিয়াস হিস্ট্রিতে দেখা যায় এবং তার চেঞ্জেবল পেন, ইরেটিক পেইনস লাইক পালসেটিলা, হেয়ার এন্ড দেয়ার, মানে এখানে কিছুক্ষণ পর সেখানে, এরকম যদি ব্যথা দেখা যায় এবং তার ইমাসিয়েশন দেখা যায়, মানে আগের হিস্ট্রিতে, প্রিভিয়াস হিস্ট্রিতে, এবং তার একটা কাফ, অনেক দিন থেকে শর্ট ড্রাই হ্যাকিং কফ, এগুলো যদি দেখা যায়, এই 4টা পয়েন্ট, নেশের ভাষায় এই 4টা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে আমরা মোটামুটি আমরা টিউবারকুলিনামের কথা আমরা চিন্তা করতে পারি। কনস্টিটিউশন, মাঝে আমি একটু শ্রদ্ধার সাথেই বলছি, শ্রদ্ধা অমরনাথ স্যার আপনি একটু মিউট করে রাখবেন, মাঝে একটু সাউন্ড চলে আসে। অমরনাথ স্যার, কনস্টিটিউশন এর মধ্যে হচ্ছে আমরা কনস্টিটিউশনে আমরা 5 ফিঙ্গার অ্যাপ্রোচ বলি। 5টি বিষয় আমরা দেখি কনস্টিটিউশনে। 1 নাম্বার হচ্ছে ফিজিক্যাল মেকআপ। এই সকল রোগীদের ক্ষেত্রে আমরা দেখব তার শরীরটা খুবই লিন অ্যান্ড থিন, ন্যারো চেস্ট, চোখগুলো ব্লু, টল, পেশেন্টটা লম্বা, স্লিম, কিন্তু তারা কাজে কর্মে অ্যাক্টিভ, র্যাপিডলি ইমাসিয়েটেড তারা, এবং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তারা ভেরি প্রিকশিয়াস, ইছড়ে পাকা, মানে সহজেই পরিপক্ক, অল্প বয়সী, মেন্টালি, ফিজিক্যালি, ইভেন সেক্সুয়ালি। সো এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই, পাশাপাশি হচ্ছে টেম্পারামেন্ট, নার্ভাস টেম্পারামেন্ট, খুবই হাইলি চিলি পেশেন্ট, এবং সিউডোসোরা। এখানে আসলে মায়োজোমের দিক থেকে আমরা জানি যে
সোরা এবং সিফিলিসের কম্বিনেশন এই মেডিসিনের মধ্যে প্রচন্ডভাবে দেখা যায়। সাইকোসিসও অবশ্যই থাকে, যেহেতু একটা আমাদের পলিক্রেস্ট এবং গ্রেট একটা মেডিসিন। আসলে বড় মেডিসিনগুলোয় ম্যাক্সিমাম এই তিনটা মেডিসিনের একটা কম্বিনেশন থাকে, মানে তিনটা মায়াজমের কম্বিনেশন। ডায়াথেসিস, টিউবারকুলার এন্ড স্ক্রোফিওলাস ডায়াথেসিস। আমরা আরো কিছু বিষয় দেখি, তাদের চুলগুলো, এগুলো আমরা দেখেছি ওই দিন, আমরা বলেছি। আমরা বিশেষ করে তাদের ফেসটা দেখতে কেমন, এই ধরনের রোগীদের ফেস দেখলে বোঝা যায় তারা খুবই ইরিটেবল, খুবই স্টোবর্ন, খুবই ডিস্ট্রাক্টিভ, খুবই ক্রিটিক্যাল মাইন্ডেড, এবং ভয়েস হচ্ছে শার্প এন্ড ইমপেশেন্ট। বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব না, যেহেতু এটা আমরা আগে আলোচনা করেছি। আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদের আগের আলোচনাগুলো দেখলে বুঝতে পারবেন। স্কিন, জাস্ট এখানে একটা ছবি আছে, ছবিতে আমরা কি দেখি? পিজিয়ন চেস্ট, টল, স্লিম, ফ্ল্যাট, ন্যারো চেস্ট। টাঙ্গের মধ্যে বিশেষ করে তার পেপিলাগুলো কিছুটা রেড, বিশেষ করে একটা ক্রিমি একটা আলসারেশন, অ্যামিবায়াসিস হলে যে রকম দেখা যায় টাঙ্গের অবস্থা। দেন আমরা আরো কিছু বিষয় দেখি, এটা সহজেই রেগে যায়, সহজে অস্থির হয়ে পড়ে, এবং তারা ডিসকন্টেন্টেড অর ডিসস্যাটিসফ্যাকশন তাদের মধ্যে খুব বেশি দেখা যায়, ডিস্ট্রাকটিভ দেখা যায়। ডাক্তারের চেম্বারে আসলে এই ধরনের রোগীদেরকে দেখা যায় যে তারা খুব, মানে আমার কাছে কয়েকদিন ট্রিটমেন্ট করে তাকে জিজ্ঞেস করলে দেখা যায় সে অনেক ডক্টর ঘুরে আমার কাছে আসছে। জিজ্ঞেস করা হলে বলে যায়, ডক্টর সাহেব আমার এত ধৈর্য নেই, একদিন দুই দিন এক দুইবার ওষুধ খেলেই যদি ভালো না হয় আর কি করা যায়, অনেক ওষুধ খাইছি, অনেক ডক্টর দেখাইছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এটা যেমন তার চেঞ্জেবিলিটি, একইভাবে তার মধ্যে দেখা যায় যে একটা ডিস্ট্রাকটিভনেস, সে ডক্টরের সাথে রুড বিহেভ করতে মানে কোনো কার্পণ্য করে না, তবে ডক্টরের অ্যাটেন্ডেন্সের সাথে প্রায় রুড বিহেভ করে, মানে খুব খারাপ ব্যবহার করে। আর কখনো কখনো দেখা যাচ্ছে সেটা ডিস্ট্রাকটিভ নেচারের মধ্যে চলে যায়। নখগুলো গ্লসি থাকে, হোয়াইট স্পট থাকে নখের মধ্যে, যেটাকে আমরা টিউবারকুলার নেইল হিসেবে আমরা চিন্তা করতে পারি। আমরা একটা বিষয় বলেছি, একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, প্রিভিয়াস হিস্ট্রিতে বা পাস্ট হিস্ট্রিতে সে টিবির কোনো হিস্ট্রি বলতে পারেনি, তার মনে নাই, অথবা তার ফ্যামিলির সম্পর্কে সে আগে থেকে জানে না, অথবা বিষয়টি হতে পারে, তো সাপোজ আমার দাদার টিবি হয়েছে কিনা আমি তো বলতে পারবো না, কারণ আমার দাদা আমার জন্মের আগেই মারা গিয়েছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা কথা বলেছি, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, যদি একদম শাইনিং ফিঙ্গার নেইল থাকে, এবং দুই স্কেপুলার মাঝে যদি তার সিগনিফিকেন্ট হেয়ার গ্রোথ থাকে, এবং লাম্বার রিজিয়নে সিগনিফিকেন্ট হেয়ার গ্রোথ থাকে, এই বিষয়গুলো থাকলে আমরা চিন্তা করতে পারি যে এই পেশেন্ট প্রিভিয়াস হিস্ট্রি বা তার ফ্যামিলি হিস্ট্রিতে টিবির হিস্ট্রি ছিল। আমরা আরো কিছু বিষয় যদি চিন্তা করি, টিবির হিস্ট্রির সাথে আমরা যে কনস্টিটিউশনাল বিষয়গুলো বলেছি, ফিজিক্যালি মেন্টালি তারা খুবই প্রিকশিয়াস তা বলেছি, এবং এই ধরনের পেশেন্ট সহজে ঠান্ডা লেগে যায় তাও বলেছি, র্যাপিডলি ইমাসিয়েটেড বিষয়গুলো বলেছি, এবং পেশেন্টরা খুবই অবস্টিনেট থাকে, খুব ক্রিটিক্যাল মাইন্ডেড থাকে, খুবই অ্যাগ্রেসিভ থাকে, এবং এই ধরনের পেশেন্টের মধ্যে একটা কন্ট্রারিনেস, এটা রেপার্টরিতে আমরা এই সিমটমসটা খুঁজে আমরা কিন্তু পাই না। কন্ট্রারিনেসে আমরা দেখি না যে টিউবারকুলিনাম আছে, বাট আমাদের ম্যাথমেটিকা গুলোই কিন্তু আমরা এটা দেখি যে রিফিউজ টু সোয়ালো এ পিল, মানে কন্ট্রারিনেস মানে কি, কোনো তার অসুস্থ থাকা সত্ত্বেও সে ওষুধ খেতে চায় না বা ওষুধ খায় না বা উদাসীন থাকে। বিষয়টা আমরা অনেক মেডিসিনে দেখি, টিউবারকুলিনামে হয়তো আমরা খুব প্রমিনেন্টলি দেখি না। চুলগুলো খুবই জটা লেগে থাকে এদের, প্লিকা পলনিকা বলি আমরা, রোদে কাজ করলে সহজেই তারা খুব উইক হয়ে পড়ে, সামান্য কারণে তাদের খুব রাগ হয়ে পড়ে, এই বিষয়গুলো আমরা বলছি। পাশাপাশি তাদের মেন্সের কিছু হিস্ট্রি আছে মহিলাদের ক্ষেত্রে, এটা আমরা আজকে বলবো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সামান্য একটু এক্সাইটমেন্টে তাদের পিরিয়ডটা আবার ফিরে আসে, এই বিষয়টা আমরা এর আগেও বলেছি। এগুলো গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেশন। তবে আমরা একটা বিষয় চিন্তা করি, প্রত্যেকটা মেডিসিনকে একটা ইমেজের মাধ্যমে অথবা একটা জার্নির মাধ্যমে যদি আমরা একটু চিন্তা করতে চাই, টিউবারকুলিনামকে আমরা এভাবে চিন্তা করতে চাই, টিউবারকুলিনামের মধ্যে সর্বপ্রথম বা সবচেয়ে প্রমিনেন্ট যে বিষয়টুকু দেখা যায় সেটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। দেখেন, টিউবারকুলিনামকে বলছি আমরা চেঞ্জেবল। কেন চেঞ্জেবল? সে কেন এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত মুভ করতে চায়? ট্রাভেলিং ডিজায়ারটা কেন হয়? ডক্টর কেন বারবার চেঞ্জ করতে চায়? তার রুচি, চিন্তা, চেতনা এগুলো কেন বারবার চেঞ্জ হয়? এর কারণ হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। এক নাম্বার হচ্ছে তার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন। সেই ডিসস্যাটিসফ্যাকশন থেকেই কিন্তু সবকিছু, ডিজায়ার টু ট্রাভেল এন্ড ডিসকভার,
একটা জায়গায় যায়, সেখানে ন্যাচারাল বিউটির সাথে সে মিশতে চেষ্টা করে, বাট সেখানেও তার স্যাটিসফ্যাকশন পায় না, সে আবার চেঞ্জ হয়। ট্রাভেলিং ডিজায়ার, এদেরকে বলা হয় কসমোপলিটন, মানে বিশ্বব্যাপী তারা ভ্রমণ করতে পছন্দ করে। সো এর পাশাপাশি এই রেস্টলেসনেস, খুবই অস্থিরতা, চেঞ্জেবিলিটি, এবং আমরা ক্যাপ্রিশিয়াসনেস নিয়ে আমরা আলোচনা করছি ফার্স্ট ক্লাসে। ক্যাপ্রিশিয়াসনেস কি? ক্যাপ্রিশিয়াসনেস উইদাউট এনি রিজন তারা তাদের পরিস্থিতি চেঞ্জ করে, তাদের অবস্থা চেঞ্জ করতে চায়। ক্যাপ্রিশিয়াসনেস, মুড চেঞ্জ, অল্টারনেশন অফ মুড, এই বিষয়গুলোর সাথে তাদের মধ্যে আরো বিষয় যেটা দেখা যায়, ইরিটেবিলিটি। এই যে সে একটা জায়গা থেকে সুন্দরভাবে আরেক জায়গায় যাবে এমন না, সে ইরিটেবল, ডক্টরের সাথে খারাপ ব্যবহার করে, অ্যাটেন্ডেন্সের সাথে খারাপ ব্যবহার করে, ফ্যামিলি লাইফে সে এমন যে তার সেখানেও সে এমন, সে একজন ওয়াইফ বা একজন লাভার বা একটা ঘর, এগুলো তার মধ্যে তার কাছে খুব বেশি পছন্দ না। একটা বই তার কাছে পছন্দ না, একটা পৃষ্ঠা, একটা বই যদি সে নেয় খুব দ্রুত পৃষ্ঠা উল্টোতে থাকে, একটু পড়েই সে চেঞ্জ করতে চায়। বারবারই দেখা যাচ্ছে সেই মুহূর্তের মধ্যে 500, 1000 অথবা 100, 200 পৃষ্ঠা সে উল্টিয়ে শেষ করতে চায়, কারণ একটা পৃষ্ঠা এক লাইন পড়লেই তার আর মনে চায় না। এই যে মানে তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, কোথাও সে এই বিষয়গুলো আমরা তার মধ্যে দেখি। কন্ট্রারিনেস অথবা ডিস্ট্রাকটিভনেস, এগুলোর সাথে কিন্তু তার ডিস্ট্রাকটিভনেসটা থাকে। তো আজকে আমরা ডিস্ট্রাকটিভনেস এই রুব্রিকের উপরে বিস্তারিত আলোচনা করব, এটা আমরা এর আগে আলোচনা করিনি। তো এই ডিস্ট্রাকটিভনেস এর সাথে কিন্তু ম্যালিশিয়াসনেস, মানে সে চিন্তা করে সে অন্যের ক্ষতি করবে, ক্ষতি করার যে একটা চিন্তা তার মধ্যে, গোপনে ক্ষতি করার একটা চিন্তা, ম্যালিশিয়াসনেস। ডিস্ট্রাকশনের এগুলোর সাথে ডিস্ট্রাকশন, ভায়োলেন্স, আমরা ভায়োলেন্সের কথা এর আগেও বলেছি। এবং এর সাথে তারা মিউজিকের ব্যাপারে এরা খুবই হাইলি ডিজায়ার আর সেনসিটিভ, দুইটাই দেখা যায়। এবং সেক্সুয়াল ড্রাইভে এরা খুবই হাইলি সেক্সুয়াল ড্রাইভ তাদের মধ্যে দেখা যায়, এটাও আমরা আজকে আলোচনা করব। খুবই সেলফিশ হয় এরা, এবং তাদের মধ্যে ভয় কাজ করে, এবং শেষ অবস্থায় তাদের মধ্যে এই ভয়টা কাজ করে, বিশেষ করে ডগ, ক্যাট, এগুলোর ভয়টা খুব বেশি কাজ করে। প্রাথমিক অবস্থায়ও কিন্তু দেখা যেতে পারে। তো এরা মেন্টালি খুবই ইন্টেলেকচুয়াল আমরা বলেছি, বাট তার ইন্টেলেকচুয়ালিটিকে সে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করে না। তার ইন্টেলেকচুয়ালিটিকে সে, তাকে বলে অসামাজিক কাজে ইন্টেলেকচুয়ালিটিটাকে সে ইউটিলাইজ করতে পছন্দ করে। স্ক্রোফিলাস, এই জার্নির পরে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আমাদের চলে আসে। রেস্টলেসনেস নিয়ে কথা বলেছি, ক্যাপ্রিশিয়াসনেস নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আমি জাস্ট, তো এখানে আমরা একটা বিষয় চিন্তা করতে পারি, যখন আপনি একটা রোগী দেখেন বা একটা ব্যক্তিকে দেখেন, যদি সে বাচ্চা হয়, তার মধ্যে খেলনা, তার যে খেলনাগুলো আছে, এই খেলনাগুলো খুব ভেঙে চুরে ফেলার একটা প্রবণতা দেখা যায়, জিনিসপত্র ছুঁড়ে মেরে ভেঙে ফেলার চিন্তা দেখা যায়, এবং সেটা সে করে হচ্ছে খুবই সূক্ষ্ম মস্তিষ্কে। সাপোজ আপনি বাসার বাইরে যাবেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনি, আপনার অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সে চিন্তা করে এই জিনিসটাই তাকে ভেঙে চুরমার করে দিতে হবে। এই যে আপনি তাকে যখন বলবেন যে তুমি কেন এটা ভেঙে দিয়েছো, সে বলবে যে আমি আর ভাঙবো না, কিন্তু সে কিছুক্ষণ পরে আবার ভুলে যায়। এই বিষয়গুলো আমরা এর আগেও আলোচনা করেছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের চিন্তাগুলো হচ্ছে এই টাইপের। সো এগুলো তারা সহজে, এই অবস্থাটুকু যখন আমরা দেখি, তাদের মধ্যে একটা চেঞ্জেবিলিটি দেখি, ক্যাপ্রিশিয়াসনেস তাদের মধ্যে দেখি, এবং কোনো কিছুতে তারা সন্তুষ্ট হতে চায় না বা পারে না, এটা দেখি। ট্রাভেলিং ডিজায়ার খুব বেশি দেখি। নিউ থিংস, নতুন বিষয়, নতুন স্থান, নতুন চিন্তা, নতুন কিছু করতে হবে। আমাদের হোমিওপ্যাথিক ডক্টরদের মধ্যে অনেকে চিন্তা করে, আরে কি এই টিউবারকুলিনাম তো অনেক পড়েছি, আমরা দেখি নতুন করে কিছু কম্বিনেশন আছে কিনা, আরে শোয়েব কিছু বের করেছে কিনা, ওই রেক্স কিছু বের করেছে কিনা, এই নতুন কিছুর প্রতি যে একটা চিন্তা, যে এগুলোতে আর হয় না, এখন নতুন কিছু হলেও তার চেয়ে বেটার কিছু আছে কিনা। হ্যানিম্যান তো অনেক কথাই বলেছে, এখন নতুন কেউ কিছু বলেছে কিনা। এই যে একটা চিন্তা চেতনা, এগুলো কিন্তু টিউবারকুলার থিঙ্কিং। আমি এটা এই জন্য বলছি যে এটা আমাদের চিন্তা করা দোষের বিষয়টা এই জন্য বলি নাই, বলছি আমি বোঝানোর জন্য যে টিউবারকুলার থিঙ্কিংটা হচ্ছে এরকম, টিউবারকুলিনাম পেশেন্টের চিন্তাটা হচ্ছে এরকম। একটা ডক্টরকে চেঞ্জ করে সে অন্য ডক্টরের কাছে যায়, কেন? যে নিউ কোনো আইডিয়া বা নিউ কোনো মেডিকেশন বা নিউ কোনো সলিউশন সে ওই ডক্টরের কাছ থেকে পায় কিনা। সো এগুলোর সাথে তার অ্যাজমাটিক কন্ডিশন, তার কাফ, অ্যালার্জিক কিছু বিষয়, বিশেষ করে এটাও আমরা আজকে আলোচনা করবো, স্কিন সিম্পটমস গুলো, লাঙে বিশেষ করে ফুসফুস উইক, দুর্বল, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা টিউবারকুলিনামের কথা চিন্তা করব।
আমরা ক্যাপ্রিসিয়াসনেস নিয়ে অনেকগুলো ডিডি করেছি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা করেছি, চেঞ্জেবিলিটি নিয়ে কথা বলেছি। এরপরে আমরা লাস্ট ক্লাস সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিসস্যাটিসফ্যাকশন। আমরা ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলেছি। এই ধরনের রোগী কোনো কিছুতে সন্তুষ্ট থাকে না। সো এই বিষয়টুকু আমরা বলেছি। মোটামুটি আমরা আলোচনা করেছি ডিসস্যাটিসফ্যাকশনের যে মেডিসিনগুলো, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেডিসিনগুলো, এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি সেকেন্ড ক্লাসে। আপনারা সেকেন্ড ক্লাস খুব ভালোভাবে যদি আপনারা শুনেন ইউটিউব থেকে, নেট্রামিউর, সিনা, কার্সিনোসিন, ক্যালকেরিয়া ফস, মার্কসল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলোর সাথে আমরা যে রুব্রিকগুলো নিয়ে কথা বলেছি, মাইন্ড ডিসকন্টেন্টেড, এভরিথিং উইথ, মাইন্ড ডিসস্যাটিসফাইড, মাইন্ড ক্যাপ্রিসিয়াস, মাইন্ড কমপ্লেইনিং, এই রুব্রিকগুলো নিয়ে আমরা কথা বলেছি। এই রুব্রিকগুলো মোটামুটি আমাদের আলোচনায় কভার করেছি। এছাড়া আরো অনেকগুলো মেডিসিন আছে। দেন আমরা আলোচনা করেছি আমরা ডিজায়ার টু ট্রাভেল এন্ড ডিসকভার। তারা যে তাদের মধ্যে ট্রাভেলিং ডিজায়ারের সাথে ডিসকভারিং একটা মেন্টালিটি তাদের মধ্যে দেখা যায়। সো এটাকে আমরা রেপার্টরিতেও দেখি, মাইন্ড ট্রাভেল ডিজায়ার টু, এটা আমরা ক্যান রেপার্টরিতে দেখি, এটা সেকেন্ড গ্রেডে। বাট আমরা যদি মার্ফি রেপার্টরিতে দেখি সেখানে এটা ফার্স্ট গ্রেডে। সো এই ট্রাভেলিং ডিজায়ারে আমাদের অনেকগুলো মেডিসিন আছে। এটা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, আজকের আমাদের টপিকস হচ্ছে মেইনলি ডিস্ট্রাকশন এন্ড ভায়োলেন্স, ডিস্ট্রাকশন এন্ড ভায়োলেন্স বিহেভিয়ার অফ টিউবারকুলিনাম। ফার্স্ট হচ্ছে এই ধরনের রোগীরা যাদের মধ্যে, আচ্ছা একজন বারবার মেসেজ করছেন, উনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, মরিয়ম নেসা মমি, সম্ভবত আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের। আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, সাউন্ড সবাই শুনতে পাচ্ছে, আপনি একটু কাইন্ডলি আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, আশা করছি আপনি সাউন্ড শুনতে পাবেন। থ্যাংক ইউ। ডিস্ট্রাকশন এন্ড ভায়োলেন্স বিহেভিয়ার, যে বিষয়টা হচ্ছে এরা কয়েকটা ব্যাপার, সেলফ ডিস্ট্রাকটিভ, তাদের নিজেদেরকে তারা স্ট্রাইক করতে, মানে নিজেদের উপরে নিজেরা আঘাত করতে পছন্দ করে। বিশেষ করে তাদের মাথাকে তারা কখনো এমন হয় ফ্লোরের সাথে, বাচ্চা হলে শুয়ে ফ্লোরের সাথে, মানে বড় হলে তারা ওয়ালের সাথে আঘাত করতে চেষ্টা করে। এই স্ট্রাইক দ্যামসেলস, এই বিষয়টুকু আমরা দেখি, হিট দ্যাম, এবং নিজেদেরকে অনেক সময় সামান্য একটু এদিক সেদিক হলে নিজেদের গায়ে নিজেরা আঘাত করতে চায়, হিট করতে চায়। অনেক সময় দেখা যায় তারা বাবা মাকেও আঘাত করতে পছন্দ, মানে চিন্তা করে না। তো এই যে মানে তাদের মধ্যে একটা ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, এবং এগুলো তাদের মধ্যে খুব বেশি দেখা যায়। আবার দেখা যায় তারা তাদের কাপড় চোপড় গুলো কেটে ফেলার মতো একটা চিন্তা তাদের মধ্যে দেখা যায়। তারা বসে কোথাও দেখা যাচ্ছে, বসে তার হাতের কাছে ধারালো কিছু থাকলে সে কাগজ কাটার চেষ্টা করে, কাপড় কাটার চেষ্টা করে। এই যে কাটা কুটা, এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় সুন্দর সুন্দর কাপড় সে কেটে ফেলে, মানে অনেক সময় ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারটা তারা তাদের যে পেট অ্যানিমেলস, পোষা প্রাণীর প্রতিও দেখায়। এই বিষয়গুলো আমরা মানে খুব ভালোভাবে দেখি। এবং এই ডিস্ট্রাকটিভনেসে আমরা যদি ক্যান্ট রেপার্টরিতে দেখি, তাহলে আমরা দেখবো ডিস্ট্রাকটিভনেসে সেকেন্ড গ্রেডে আমাদের এই গুরুত্বপূর্ণ মেডিসিন টিউবারকুলিনাম ক্যান্ট রেপার্টরিতে। এবং সেটা কাপড় চোপড়ের উপরেও দেখা যাচ্ছে, এখানে কাপড় চোপড়ে মানে কেটে ফেলা বা নষ্ট করা বা ছিঁড়ে ফেলা, এগুলোতে টিউবারকুলিনাম ক্যান্ট রেপার্টরিতে নাই। বাট আমরা যদি মার্ফি রেপার্টরি দেখি, এখানে দেখবো ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে আরো অনেকগুলো মেডিসিন আছে, অ্যানাকার্ডিয়াম, বেলেডোনাম, স্ট্রেমোনিয়াম, টেরেন্টুলা হিসপেনিয়াম। এই মেডিসিন গুলো হচ্ছে ফার্স্ট গ্রেডে। কাইন্ডলি গ্লাসটা লাগিয়ে দিয়ে একটু বসেন, একটা গ্লাস নিচ্ছি। দেন দিস ইজ ফার্স্ট, এগুলো ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডের মেডিসিনও আছে অনেকগুলো মেডিসিন, আমাদের হায়োসিয়ামাস, নাক্সবোম, লেকিসিস, স্টেপনিসেগ্রিয়া, টিউবারকুলিনাম, ভিরেট্রামেলবাম, এগুলোকে আমরা সেকেন্ড গ্রেডে দেখি। তো আমাদের টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেডে, মেইন ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে এই রুব্রিকে সেকেন্ড গ্রেডে। বাট ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার চিলড্রেন ইন বাচ্চাদের ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডে, স্ট্রেমোনিয়াম ফার্স্ট গ্রেডে। এছাড়া ভিরেট্রামেলবাম, নাক্সবোম, হায়োসিয়ামাস, সিনা, বেলেডোনা, এই মেডিসিনগুলো আছে। ক্লথস অফ, কাপড় চোপড় কেটে ফেলার দিক থেকে সেখানে আমাদের এখানে অনেকগুলো মেডিসিন আছে। সো এই ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারের আমরা যদি একদমই
মোটা দাগে বলতে চাই আমাদের জন্য যে মেডিসিনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তার মধ্যে টিউবারকুলিনাম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, পাশাপাশি অন্যান্য মেডিসিনগুলো আছে। সো আমরা দেখি, আচ্ছা আমরা দেখি ফার্স্ট আমরা যদি একটু হেড টু হেড মানে আমরা যদি কম্পারেটিভ ডিসকাশন করতে চাই, শুরুতেই আমরা শুরু করতে পারি বেলেডোনা নিয়ে। ফার্স্ট গ্রেডের মেডিসিন ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। আমরা বেলেডোনায় যেটা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখি সেটা হচ্ছে সাডেন এন্ড ভায়োলেন্ট ইন্টেন্স ইম্পালস তাদের মধ্যে দেখা যায়। ইন্টেন্স ইম্পালস টু কিল মানে মেরে ফেলার একটা যে হঠাৎ করে একটা উত্তেজনা তাদের মধ্যে তৈরি হয়, কাউকে মেরে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ছিঁড়ে ফেলা, কাউকে আঁচড়ে দেওয়া, স্ক্র্যাচ করা, বাইটিং, কাউকে কামড়ে দেওয়া, স্ক্রিমিং, স্ট্রাইকিং, কারো উপর আঘাত করা। তো এই যে টু হার্ম এন্ড কিল আদার্স, কারো ক্ষতি করা এবং কাউকে মেরে ফেলার যে একটা প্রবণতা, এই বিষয়টা আমরা দেখি। ডেলিরিয়াম এন্ড ফিভার বিশেষ করে এগুলোর সাথে তার মধ্যে একটা প্রলাপ বকার প্রবণতা দেখা যায় এবং জ্বরের বিষয় দেখা যায়। সো এই বেলেডোনার যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে আমরা রেপার্টরিতেও কিন্তু দেখি। দেখেন আপনি মাইন্ড ডিস্ট্রাকটিভনেস এখানে গেলে পাবেন, মাইন্ড ডিস্ট্রাকটিভনেস রেজ উইথ মানে রাগের সাথে তার মধ্যে যদি দেখেন কি ডিজায়ার টু, স্ট্রাইক ডিজায়ার টু, এগুলোতে আমরা বেলেডোনাকে পাই। সো বেলেডোনা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। স্ট্রেমোনিয়াম আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আমাদের এই বিশেষ করে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে, যেখানে কি তাদের ওই চোপড় কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, তার শরীরের উপরে আঘাত করা, শরীরকে কেটে ফেলা, হঠাৎ করে তার ধারালো কিছু দিয়ে নিজের শরীর নিজে কেটে ফেললো, ফার্নিচার রাগের সাথে ফার্নিচার ভেঙে ফেললো, ডিস্ট্রয় করে ফেললো, এবং একটা কিলিং ইম্পালস তাদের মধ্যে দেখা যায়। ইভেন যারা তাদের দিকে খেয়াল করে, বিশেষ করে তাদের কেয়ার গিভার্স যারা, প্যারেন্টস যারা, তাদের প্রতিও তারা এই বিহেভিয়ার করে। ইভেন স্ট্রেঞ্জার্স, নতুন কেউ তাদের কাছে আসছে, দেখা হয়েছে, তাদের প্রতিও তারা এই ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারটা আমরা দেখি স্ট্রেমোনিয়ামে। এবং রেপার্টরিতেও আপনি দেখবেন মাইন্ড ডিস্ট্রাকটিভনেস রেজ উইথ, মাইন্ড কিল ডিজায়ার টু, স্ট্রাইক ডিজায়ার টু, টিয়ারিং থিংস ক্লথিং, মাইন্ড বাইট আদার্স, মাইন্ড বাইট হিমসেলফ। এই রুব্রিকগুলোতে আমরা মোটামুটি স্ট্রেমোনিয়ামকে আমরা পেয়ে যাই। সো স্ট্রেমোনিয়ামে মেইন বিষয়টা থাকে এদেরও হঠাৎ করে এই সমস্যা মানে বিষয়টা দেখা যায়, তবে হঠাৎ, এবং তাদের মধ্যেও দেখা যায় ভায়োলেন্স, একটা সহিংস একটা রূপ তাদের মধ্যে দেখা যায়, হঠাৎ সহিংস একটা রূপ। এবং এটার সাথে তার মধ্যে একটা ডার্কনেসের অত্যাধিক ভয়, একা থাকার ভয়, ডেলিরিয়াম দেখা যায়, এবং প্রাইডফুল হেলুসিনেশনটা কেমন, যদি আমি একটা এক্সাম্পল বলতে চাই, সে দেখবে যে কেউ মনে হয় তার দিকে আসছে, আসলে কিন্তু এমন কিছুই না। দেখবে যে তার শরীর থেকে মনে হয় যেন পোকা বের হচ্ছে, সেগুলোকে ধরার চেষ্টা করে, আসলে কিন্তু বাস্তবতা ওইরকম কিছুই না। এই হেলুসিনেশন সিজোফ্রেনিয়ার পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আমরা দেখি। সো পেশেন্টের মধ্যে তার মধ্যে খুবই রাগের সাথে এই কাজগুলো সে করে। আমরা হাই ফিভার, ডেলিরিয়াম ট্রিমেন্স, ইনসেনিটি আর সানস্ট্রোক এই বিষয়গুলোর সাথে আমরা স্ট্রেমোনিয়ামকে এই বিষয়গুলো আমরা দেখি। হাইওসিএমএস এও একই বিষয় দেখা যায়। হাইওসিএমএস এ যে বিষয়টা যুক্ত হয় সেটার সাথে হলো জেলাসি। তার মধ্যে একটা জেলাসি এবং হিংসা। জেলাসি মানে হচ্ছে ঈর্ষা। জেলাসি এবং এনভি এগুলোর মধ্যে পার্থক্য আছে। এটা আমরা লেগিসিসের আলোচনা করেছিলাম যখন এখানে আমরা সেখানে আলোচনা করেছি, আপনাদের হয়তো মনে পড়তে পারে। সাসপিশিয়ান, তাদের মধ্যে একটা সন্দেহ প্রবণতা। শেমলেস, এর মধ্যে যুক্ত হয় হচ্ছে শেমলেসনেস। এই শেমলেসনেসটা হচ্ছে কি, তার মধ্যে কোনো বিশেষ করে লাজ লজ্জা কিছুই থাকে না, এবং তাদের মধ্যে ইনসেনিটি, একটা পাগলামি দেখা যায়। যদি পাগলামির সাথে লিউডনেস থাকে, লিউডনেস কি, লিউডনেস একটা রুব্রিক, কিন্তু লিউডনেস হচ্ছে সে তার লিউডনেস দুই ভাবে দেখা যেতে পারে। মেন্টালিও লিউডনেস হতে পারে, যে লিউড টক মানে সে নেকেড কথাবার্তা বলবে এবং সে নেকেড হওয়ার চেষ্টা করবে, এই বিষয়টুকু আমরা দেখি। শেমলেসনেস, এগুলো আমরা রেপার্টরিতে মোটামুটি পেয়ে যাই। এরাও বিশেষ করে স্ট্রাইক, বাইট, স্ক্র্যাচ এই বিষয়গুলো ডিজায়ার তাদের মধ্যে দেখা যায়, জিনিসপত্র ভেঙে চলে ফেলা প্রবণতা দেখা যায়। সো রেপার্টরির মধ্যে আমরা এই সেম বিষয়গুলো আমরা দেখি, তবে এর সাথে যুক্ত হয় যেটা, সেটা হচ্ছে মাইন্ড কিল ডিজায়ার টু ফ্রম জেলাসি। জেলাসিটা আমরা এখানে দেখি। সো এর বাহিরে আমরা সবচেয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে ফার্স্ট গ্রেডের, টেরেন্টুলা হিসপেনিয়া। টেরেন্টুলা হিসপেনিয়ার বিষয়টা থাকে, এটা আবার একটু ভিন্ন রকম। এরা যে কারো উপর আঘাত করে, কোনো জিনিস নষ্ট করে, ভেঙে ফেলে, এই ডিস্ট্রাকটিভনেসের সাথে
তার মধ্যে একটা প্লেজারার টেন্ডেন্সি কাজ করে, সে আনন্দ পায়, সুখ পায়। এর সাথে সে একটা ড্যান্স দেওয়ার, আমি এটাকে জাস্ট বলি, কিছু কিছু ছবিতে হয়তো আপনারা দেখবেন, আমরা এর আগে দেখেছি কিছু সন্ত্রাসী, আমি জাস্ট কথাটাই বোঝানোর জন্য বলছি, মানুষকে ধরে নিয়ে তার টর্চার সেলে টর্চার করে, এমন অবস্থায় টর্চার করে সে গান ছেড়ে দিয়ে নাচে আর তাকে মারে। এই যে একটা ড্যান্সের সাথে সাথে কারো উপরে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করব, কারণ ট্যারেন্টুলার ড্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এরাও ওই যে টিয়ার মানে ছেড়ে ফেলা, কেটে ফেলা, ধ্বংস করে ফেলা, ভেঙে ফেলা, এই বিষয়গুলোর সাথে তাদের প্লেজারার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায়। সো এগুলোর আমরা রেপার্টরিতেও আমরা এই বিষয়গুলো দেখি। তবে এখানে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে ম্যালিশিয়াস উইথ ক্রুয়েলটি। এই যে ক্রুয়েলটি ইম্পর্টেন্ট তাদের সাথে, তাদের জন্য ক্রুয়েলটি এবং হচ্ছে ম্যালিশিয়াস, আর হচ্ছে সে বিশেষ করে এগুলোর সাথে সে একটা প্লেজার পায়, আনন্দ পায়। সো আমরা জাস্ট আরেকটু যদি সার্টিফাই করতে চাই, যেহেতু আমাদের বেলেডোনা, স্টেমোনিয়াম, ট্যারেন্টুলা, হিসপেনিয়া, ট্যারেন্টুলার সাথে হাইসিয়ামাস, এগুলোর এই ডিস্ট্রাকটিভনেসের একটা কারণ হচ্ছে, বেলেডোনায় আমরা দেখি ফিভার এন্ড কনজেশন, স্টেমোনিয়ামে টেরর এবং ফাইট, ট্যারেন্টুলায় হচ্ছে ম্যালিশিয়াসনেস, জেলাসি, এনভি, হাইসিয়ামাসে জেলাসি, সাসপিশিয়াসনেস। প্রত্যেকটা আলাদা করে ডিসকাশন করতে আমার অনেক সময় লাগবে, এজন্য আমি জাস্ট বলছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হেলুসিনেশন দেখা যায়, এদের মধ্যে হেলুসিনেশন দেখা যায়, যেমন বেলেডোনায় হেলুসিনেশন দেখা যায়, তারা চেহারা বা অ্যানিমেলস এগুলো দেখে। স্টেমোনিয়ামে দেখি ডেভিলস দেখে, মনস্টারস দেখে, ফ্রাইটফুল বিভিন্ন রকম হেলুসিনেশনস তাদের মধ্যে দেখা যায়। ট্যারেন্টুলায় দেখি এই হেলুসিনেশনটা লেস প্রমিনেন্ট দেখা যায়। হাইসিয়ামাসে দেখি লিউডনেসটা, আমরা দেখি লিউডনেস, বিশেষ করে সে তার কাপড় চোপড়, শরীর মানে জাস্ট নেকেড হওয়ার একটা প্রবণতা খুব বেশি দেখা যায়, বাট এগুলো মোটামুটি এই বিষয়টা আমরা দেখি। ফেয়ারের মধ্যে অনেকগুলো, বিশেষ করে বেলেডোনায় মোটামুটি ফেয়ার থাকে, ভয় থাকে, তার সাথে ডেলিরিয়াম থাকে। স্টেমোনিয়ামে খুবই মারাত্মক পরিমাণে ভয় থাকে। এই ভয়গুলো কিসের ভয় সেটাও আমার কাছে আছে অবশ্য। এর পাশাপাশি আমরা আরো কিছু বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে ডিজায়ার টু বাইট, মানে কামড়ানোর একটা প্রবণতা বেলেডোনায় দেখি একদম ফার্স্ট গ্রেডে, আমরা স্টেমোনিয়ামেও ফার্স্ট গ্রেডে দেখি। হাইসিয়ামাসে কামড়ানোর প্রবণতাটা কম দেখা যায়, এবং স্ট্রাইক, ডিজায়ার টু বি স্ট্রাইক, মানে আপনার স্ট্রাইক করা বা কাউকে আঘাত করার ব্যাপারে বেলেডোনায় একদম থার্ড গ্রেডে দেখি, আমরা স্টেমোনিয়ামে দেখি ওইরকম। হাইসিয়ামাসে ডিজায়ার টু স্ট্রাইক একদম ফার্স্ট গ্রেডে দেখা যায়। সো এখানে একটা বিষয় আছে, সেক্সুয়াল অর্গানকে এক্সপোজ করার যে একটা প্রবণতা, এটা আমরা বেলেডোনায় দেখি। নেকেড হওয়ার যে প্রবণতা, নেকেড ওয়ান্টস টু বি, এটা দেখি আমরা সেকেন্ড গ্রেডে। স্টেমোনিয়ামে দেখি হচ্ছে সেকেন্ড গ্রেডে, এবং হাইসিয়ামাসে দেখি হচ্ছে ফার্স্ট গ্রেডে। তবে স্টেমোনিয়াম এবং হাইসিয়ামাসের একটা গুরুত্বপূর্ণ মানে পার্থক্য আছে, সেটা হচ্ছে স্টেমোনিয়ামের রোগীটা তার সেক্সুয়াল অর্গানটাকে সে এক্সপোজ করতে চায় না, বাট আদার্স তার ফুল বডি এক্সপোজ করতে চায়। দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা যে তার ফুল বডি এক্সপোজ করে দেখিয়ে রেখেছে, অনলি একটা আন্ডারওয়্যার পরা, দিস ইজ স্টেমোনিয়াম, বাট একদম হোল বডি এক্সপোজ করে রেখেছে, দিস ইজ হাইসিয়ামাস। সো আমরা এছাড়া আরো বিষয় থাকে। সো এই ডিস্ট্রাকটিভনেসের সাথে আমরা কিছু ডিসকাস করলাম, বিশেষ করে কম্পারিজন করলাম গুরুত্বপূর্ণ মেডিসিন গুলোর সাথে। আমাদের আরো কিছু মেডিসিন আছে, সিনা, ক্যামোমিলা, আদার্স আরো অনেকগুলো মেডিসিন আছে, নাক্সবোম, এগুলো নিয়েও আমরা ডিসকাস করতে পারলে ভালো হতো। সো ফেয়ার, আমরা এরপরে দেখি হচ্ছে ভয়ের বিষয়ে আমরা দেখি ফেয়ার অফ অ্যানিমেলস। এর মধ্যে ডগ, বিশেষ করে স্পেসিফিক্যালি ডগের ফেয়ারটা হচ্ছে একদমই ফার্স্ট গ্রেডে। আমাদের দুইটা মেডিসিন রেপার্টরিতে, বেলেডোনা এবং চায়না, কুকুরের ভয়ে, বেলেডোনা এবং চায়না। আর সেকেন্ড গ্রেডে চারটা মেডিসিন, পোস্টিকাম, হাইসিয়ামাস, স্টেমোনিয়াম এবং হচ্ছে টিউবারকুলিনাম। এছাড়া বিড়ালের ভয়ও কিন্তু দেখা যায়, বিং অ্যালোন, একা থাকার প্রবণতা, মানে একা থাকার ভয় এবং নতুন কোনো সিচুয়েশনের ভয়, এগুলো আমরা দেখি। এবং মাইন্ড, মানে আমরা আরেকটা রুব্রিক দেখি, মাইন্ড ফেয়ার হ্যাপেন সামথিং উইল, কিছু ঘটবে এরকম একটা ভয় তাদের, মানে কিছু মানে অস্বাভাবিক কিছু হতে পারে এরকম একটা ভয় তাদের মধ্যে কাজ করে। সো এরপরে আমরা চলে যাই মেমোরির মধ্যে আমরা দেখি ফরগেটফুল, তারা খুবই ভুলে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। যখন এটা প্রবণতাটা কখন দেখা যায়, এটা একটা আলোচনার বিষয় আছে।
যখন সূরার প্রাধান্য বেশি থাকে তখন আমরা দেখি তাদের মেমোরিটা ভালো থাকে, সাউন্ড থাকে। যখন সেখানে সিফিলিসের প্রাধান্য বেড়ে যায় তখন তার মধ্যে ফরগেটফুলনেস এন্ড ডালনেসটা ডেভেলপ হয়। সো এই ফরগেটফুলনেস এন্ড ডালনেস এবং ডিফিকাল্টি অফ থিংকিং এন্ড কম্প্রিহেন্ডিং এটা ফার্স্ট গ্রেডে ক্যান্টারবারির 37 নম্বর পৃষ্ঠায় ফার্স্ট গ্রেডে আমাদের টিউবারকুলিনাম। মাইন্ড ফরগেটফুল, মাইন্ড মেমোরি উইকনেস অফ, এগুলোতে সেকেন্ড গ্রেডে আমরা টিউবারকুলিনামকে দেখি। সো আমরা চলে যাই মেল জেনিটেলিয়া। মেল জেনিটেলিয়ায় বেশ কিছু ইম্পর্টেন্ট লক্ষণ আছে। আমরা অলরেডি বলেছি যে তারা হচ্ছে প্রিকশিয়াস টু মেন্টালি, ফিজিক্যালি এন্ড সেক্সুয়ালি। সেখানে আমরা বিশেষ করে চিলড্রেনের ক্ষেত্রে যদি দেখা যায় বেশি বেশি ইরেকশন তাদের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে টিউবারকুলিনাম আমাদের চিন্তার মেডিসিন। বিশেষ করে সেকেন্ড গ্রেডে জেনিটেলিয়া মেল ইরেকশনস চাইল্ড ইন ডে। তারপর দেখা যাচ্ছে তাদের মধ্যে মাস্টারবেশনের একটা প্রবণতা ব্যাপকভাবে দেখা যায়, স্ক্রুটাম রিল্যাক্সড হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, রাত্রে রাত্রে তাদের সেমিনাল ইমিশনস হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, এবং সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড, মানে এই সেক্সুয়াল প্যাশন মানে সেক্সুয়াল ডিজায়ার তাদের মধ্যে খুব বেশি বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এটা। এবং সেটা আমরা যদি দেখি জেনিটেলিয়া মেল সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড এন্ড এক্সেসিভ, আমাদের টিউবারকুলিনাম ভায়োলেন্ট, জেনিটেলিয়া মেল সেক্সুয়াল প্যাশন ভায়োলেন্ট টিউবারকুলিনাম। এখানে একটা বিষয় যুক্ত থাকে, টিউবারকুলিনামের সব সময় একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে টিউবারকল। বিশেষ করে তার টেস্টিসের মধ্যে টিউবারকল হওয়ার প্রবণতা দেখা যায়। টিউবারকল হচ্ছে এক্সট্রা গ্রোথ, হার্ট গ্রোথ। জেনিটেলিয়া ফিমেল, ফিমেলে আমরা অনেকগুলো বিষয় দেখি, বিশেষ করে এদেরও মাস্টারবেশনের প্রবণতা দেখা যায়, এবং তাদের আমরা বলেছি যে সামান্য একটু তাদের পরিশ্রমে তাদের মেন্সটা আর রিঅ্যাপিয়ার নতুন করে আবার দেখা যায়, সামান্য একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তাদের মাসিকের প্রবণতা দেখা যায় একটু বসে। দেন তাদের বেশ কিছু লক্ষণ আছে। মাসিকটা হচ্ছে ক্লটেড, চাকা চাকা ধরনের প্রচুর পরিমাণে দেখা যায়। ডিলেইড ইন গার্ডস ফার্স্ট মিন্স, মানে বিশেষ করে তাদের মেনার্কি যেটাকে বলি হচ্ছে অ্যাপিয়ার অফ ফার্স্ট মিন্স, এটা দেরিতে দেখা যেতে পারে। এবং তাদের মধ্যে আমরা মাসিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট, টু আর্লি এন্ড টু সুন। আমি এটা অনেকগুলো মেডিসিনেই কিন্তু আমাদের আছে, যে ক্যালকেরিয়া কাপ সহ আর অনেকগুলো মেডিসিনে আছে যে মাসিক জাস্ট 15 দিনের ব্যবধানে মাসিক হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়, খুব শীঘ্রই হয়, এবং খুব প্রচুর পরিমাণে হয়, ফ্রিকোয়েন্টলি হয়। মাসিক ইরেগুলার, পেইনফুল ডিসমেনোরিয়া, পেইনফুল মিনিস্ট্রেশন যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, এই বিষয়গুলো আমরা দেখি। সাথে তাদের জরায়ুতে ব্যথা, বিশেষ করে মাসিকের সময় জরায়ুতে ব্যথা, ক্র্যাম্পিং এবং জরায়ু বের হয়ে আসার প্রবণতা, এই বিষয়গুলো আমরা দেখি। আমি এগুলো জাস্ট রুব্রিক দিয়ে বলেছি, এগুলো আমরা আর আদার্স কম্পেয়ার করি নাই। সো ঘুমের যে বিষয়গুলো দেখা যায়, এদের মধ্যে দুইটি বিষয় দেখা যেতে পারে, যে ঘুম ভাব সব সময়, আবার দেখা যায় যে স্লিপলেসনেস, ঘুম কম, এই বিষয়টাকেও দেখা যায়। মোটামুটি দুইটাই দেখা যায়। ঘুমের ক্ষেত্রে তাদের পজিশন হলো নি টু চেস্ট পজিশন, মানে জাস্ট তাদের যে হাঁটুগুলো আছে জাস্ট বুকের কাছে নিয়ে জাস্ট হলো তাদের এভাবে ঘুমাতে তারা পছন্দ করে, হাতটাকে কপালের উপরে রেখে ঘুমাতে তারা পছন্দ করে, এবং ঘুমের মধ্যে তারা এই বিষয়গুলো আমরা দেখি। এখন আমরা যদি জাস্ট এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, টিউবারকুলিনামের চাইল্ড বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় আমরা চিন্তা করব, সেটা হচ্ছে তাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন আছে কিনা, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। তো এটার সাথে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, ক্যাপ্রিশিয়াসনেস, চেঞ্জেবিলিটি, এবং এই ক্যাপ্রিশিয়াসনেসের সাথে একটা বিষয় মনে রাখতে হবে, যে একটা জিনিস আপনার কাছে চাইবে, সেটা আপনি দেওয়ার পরে সে আবার এটাকে রিজেক্ট করবে, এই বিষয়গুলো আমরা দেখি, এবং এটাকে সে ছুঁড়ে মারার একটা প্রবণতাও দেখা যায়। তো এই বিষয়গুলো আমরা চিন্তা করব। ডিস্ট্রাকটিভনেসটা আমরা অলরেডি আজকে আলোচনা করেছি ফার্স্ট গ্রেডে। সো আমরা যদি জাস্ট একটা বাচ্চার ক্ষেত্রে টিউবারকুলিনামের একটা মানে আউটলাইন আমরা যদি করতে চাই, যে সকল বাচ্চা রিটার্ডেড, মানে হচ্ছে তাদের যতটুকু গ্রোথ হওয়ার প্রয়োজন ততটুকু হচ্ছে না, গ্রোথটা খুবই স্লো, এবং ডিফিকাল্টি ইন কম্প্রিহেনশন, বিশেষ করে তার কনসেন্ট্রেশন, পড়াশোনায় মন মানসিকতা দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে, ফিজিক্যালি তারা খুবই টায়ার্ড থাকে, এবং তারা অসুস্থ, এরকম বিষয়গুলো যদি দেখা যায়,
মেন্টাল অ্যাক্টিভিটিতে তাদের বিশেষ করে তেমন কোনো মন মানসিকতা বা অ্যাভারশন দেখা যায়, এবং মেমোরি যদি উইক থাকে, এর পাশাপাশি তাদের মধ্যে যদি কনজেনিটাল বার্থ অ্যানোমেলি মানে জন্মগতভাবে তার মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায়, মেন্টালি যদি তারা ডালনেস দেখা যায়, তারপর হচ্ছে আমরা যে আজকে বললাম প্রিকোশিয়াস মেন্টালি, ফিজিক্যালি, ইভেন সেক্সুয়ালি, এই বিষয়গুলো যদি দেখা যায়, এবং তাদের মধ্যে যে ভয়গুলো বলেছি আজকে, এই ভয়গুলো যদি দেখা যায়, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার যদি দেখা যায়, তাহলে আমরা মোটামুটি টিউবারকুলিনামের কথা চিন্তা করতে পারি। সো ইরিটেবিলিটি চলে এসেছে অলরেডি, ইরিটেবিলিটি আলোচনা। রেসপিরেটরি সিম্পটমস কিছু গুরুত্বপূর্ণ, যেহেতু টিউবারকুলিনাম এই মেডিসিনটা রেসপিরেটরি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে। আমি জাস্ট যেহেতু পার্টিকুলার সিম্পটমস মানে পার্টিকুলার বিষয়গুলো আমি জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে লাংয়ের মধ্যে তার ক্যালসিফিকেশন অথবা ফাইব্রোসিস হওয়ার একটা প্রবণতা দেখা যায়, লাংয়ের স্পেস কমে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, তাদের মধ্যে শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়, রেসপিরেটরি বিভিন্ন রকম কমপ্লেইন তাদের মধ্যে দেখা যেতে পারে, এবং মিউকোপুরুলেন্ট এক্সপেক্টোরেশন বিশেষ করে তার মধ্যে যে সে কাশি আসে, কফ আসে, এগুলো মিউকাস এবং পাসের একটা কম্বিনেশন দেখা যায়। এই বিষয়গুলোর সাথে তাদের অনেক দেখা যায় তারা যখন ঘুমায়, ঘুমানোর পরে তাদের কাশিতে তাদের ঘুম ভেঙে যায় না, এই লক্ষণটা আমরা ক্যামোমিলার মধ্যেও দেখি, সরি হাইসিএমএস এর মধ্যে দেখি। সো এই তারপর ল্যারিংস এর মধ্যে এক ধরনের প্রিকিং পেইন দেখা যায়। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। তো এগুলোর সাথে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ব্রেস্টের কিছু সিমটমস আছে, গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে ব্রেস্টের। বিশেষ করে এদের মধ্যে মিল্ক ডিসঅ্যাপিয়ার, মানে বিশেষ করে যে নার্সিং মাদার, যে সকল মা বাচ্চাকে দুধ পান করাতে হয়, হঠাৎ করে মিল্ক ডিসঅ্যাপিয়ারেন্স, এবং সেটা মাসিকের সাথে তার মিন্স এই মিল্কের একটা বিষয় দেখা যায়। মাসিকের আগে হঠাৎ করে ব্রেস্টে মিল্ক চলে আসে, মাসিকের সময় ব্রেস্টে মিল্ক চলে আসে, মাসিকের কারণে মানে মানে দেখা যাচ্ছে মাসিক চলা অবস্থা। নন প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে ব্রেস্টের মধ্যে মিল্ক চলে আসে, এবং মিল্ক গুলো একদম পাতলা এবং ওয়াটারি। এই বিষয়গুলো আমরা এই পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকেই একটা পেশেন্ট দেখেছি, এই জাস্ট হচ্ছে এটার সাথে অবশ্য টিউবারকুলোসিসের হিস্ট্রি আছে, তার আদার্স অনেকগুলো লক্ষণ আছে, সেই জন্য টিউবারকুলিনাম চলছে, পেশেন্টটা অনেকটা ভালোর দিকে আছে, আমি হয়তো পরবর্তীতে কথা বলতে পারবো। তো আপনি চেস্টে যদি যান রেপার্টরিতে, সেখানেও সোয়েলিং ম্যামা মিন্স বিফোর, মানে মাসিকের সাথে তার ব্রেস্টের যুক্ত, এটা আমরা মনে রাখবো। স্কিনের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে তার বিশেষ করে হারপেটিক কার্সিনেটাস, মানে এটাকে আমরা বলি হচ্ছে টিনিয়া কার্সিনেট, মানে বিশেষ করে দাঁতের কথা বলা যেতে পারে, দাঁতের বিষয়গুলো, এই দাঁতের মতোই তার মানে স্কিন ডিজিজের মানে কমপ্লেইন গুলো, এর সাথে আদার্স বিষয়গুলো আমরা অবশ্যই মিলিয়ে নিব। পিটিরিয়াসিস বলে, যেটাকে রিংওয়ার্ম বা পিটিরিয়াসিস, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। এবং তবে আমরা এগুলো ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আদার্স আগে যে কথাগুলো বলেছি ওইগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। গুলো আমরা ক্ষেত্রে এটাও মনে রাখবো যে এগুলো তার ফ্যামিলি হিস্ট্রিতে আছে কিনা। যদি দেখা যায় যে এগুলো ফ্যামিলি হিস্ট্রিতেও আছে, তাহলে এটাকেও আমরা গুরুত্ব দিব। সো এগুলোর সাথে আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে আমরা যদি দেখি একটা মানুষের রিকারেন্ট অ্যাটাকস অফ কোল্ড, টনসিল এনলার্জ, অ্যাডেনয়েড, এই বিষয়গুলো আমরা দেখি, এবং সামান্য স্লাইটেস্ট এক্সপোজার টু কোল্ডে তার বারবার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা যদি আমরা দেখি, তাহলে আমরা চিন্তা করতে পারি। এবং চেঞ্জেবিলিটি খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখবো। এগুলো কিন্তু অনেকেরই, বিশেষ করে আমি যেমন এখানে আমার আমি ডক্টর জেন কাঞ্জিলালের একটা তার একটা এক্সপেরিয়েন্স বলা যায়, এটা আমি একটা জায়গায় পড়েছিলাম এরকম, জাস্ট কথাটা এরকম ভাবে লেখা ছিল, কাঞ্জিলাল হ্যাজ ডিসক্রাইবড এ কেস অফ ডিপথেরিয়া in which he found the symptoms continuously changing, indicating different remedies such as Marxol, phosphorus, etc. at different times. It was only after he had prescribed 5 or 6 remedies
he realized that this changing of symptoms itself was a symptom and the prescribed tuberculinum and cured the case. বুঝতে পেরেছি যে সিমটমস এর নেচারটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে তিনি 5টার মতো মেডিসিন চেঞ্জ করেছেন। পরবর্তীতে তিনি দেখলেন যে এই চেঞ্জেবিলিটি আসলে টিউবারকুলিনাম দিয়ে করেছেন, টিউবারকুলিনাম করলে সিলিনামের কথা বলেছেন। তো এই বিষয়গুলো আমরা মনে রাখবো। আজকে আরো অনেক আলোচনার সুযোগ ছিল। মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, টিউবারকুলিনামের মূল কথাগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আমরা চেষ্টা করব টিউবারকুলিনাম এবং বেসিলিনাম দুইটা গুরুত্বপূর্ণ মেডিসিন। শেষের যে কথাটা বলতে চাই, টিউবারকুলিনাম এবং বেসিলিনাম দুইটা আমাদের গুরুত্বপূর্ণ মেডিসিন। অনেকেই বলেছেন দুইটার সিমটমস প্রায় কাছাকাছি। আমরা রেপার্টরিতে কিছু রুব্রিকে টিউবারকুলিনাম এবং বেসিলিনামকে আলাদা আলাদা করে দেখতে পাই। যেমন টেন্ডেন্সি টু টেক কোল্ড, এতে রেপার্টরিতে আমরা যাই যদি পেজ 96 বিশেষ করে ক্যান রেপার্টরির, বেসিলিনামকে দেখবেন সেকেন্ড গ্রেডে, টিউবারকুলিনামকে দেখবেন ফার্স্ট গ্রেডে। কনভালেসেন্স এলিমেন্টস ডিউরিং, এখানেও আমরা পেজ 96 এ বেসিলিনামকে দেখব সেকেন্ড গ্রেডে, টিউবারকুলিনামকে দেখব ফার্স্ট গ্রেডে। এরকম কিছু কিছু মানে ডিফারেন্স আছে, তবে মৌলিক ডিফারেন্স বলতে আজকে আমাদের যারা অভিজ্ঞ আছেন তারা বলবেন। আমি একটা কথা শুধু বলবো, সেটা হচ্ছে যে সকল পেশেন্টের খুব বেশি বেশি তাদের রেসপিরেটরি কমপ্লেইন দেখা যায়, রেসপিরেটরি কমপ্লেইন যদি দেখা যায়, মানে আমার কাছে একটা পেশেন্ট আসছে, তার শ্বাস রিলেটেড রেসপিরেটরি ট্র্যাক্টের কমপ্লেইন গুলো যদি থাকে, এবং সেক্ষেত্রে আমরা বেসিলিনামের কথা বেশি চিন্তা করব। সাথে যদি কাশি, ডিফিকাল্ট ইন ব্রিদিং, ডিসপ্নিয়া, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বেসিলিনামের কথা চিন্তা করব। আদার্স যে বিষয়গুলো যেমন গ্ল্যান্ড, টনসিলাইটিস, এলিমেন্টারি ক্যানেলের টিউবারকল, বোন, কিডনি বা আদার্স যে কমপ্লেইন গুলো দেখা যায়, ব্রেস্টের কমপ্লেইন যদি দেখা যায়, এই বিষয়গুলো সহ আদার্স কমপ্লেইন গুলোর ক্ষেত্রে আমরা টিউবারকুলিনামের কথা চিন্তা করব। এরকম, এটা হলো আমার অপিনিয়ন। বাট এই ক্ষেত্রে যদি কেউ বলতে চান আপনারা অবশ্যই সাথে বলবেন। এছাড়া টিউবারকুলিনাম এবং বেসিলিনামের আরো বেশ কিছু পার্থক্য আছে, তবে আমার কাছে মনে হয় এই পার্থক্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। মেইন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওটাই, এবং আমি সেক্ষেত্রে এরকম ভাবেই প্রেসক্রিপশন করি। টিউবারকুলিনামের উপরে আমরা 3 দিন একটা থরো ডিসকাশন হলো, বেশ কিছু রুব্রিক নিয়ে আলোচনা হলো, টিউবারকুলিনামের একটা মানে আমরা জার্নি নিয়ে আলোচনা করলাম, আমরা টিউবারকুলিনামের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আশা করব যে আমাদের হয়তোবা কিছু বিষয় গ্যাপ থেকে গেলেও মৌলিক বিষয়গুলো সবই চলে এসেছে। আমরা যদি একটা মেডিসিনকে খুব ভালোভাবে শিখতে পারি এবং সেই অনুযায়ী পেশেন্টের উপরে আমরা যদি প্রেসক্রিপশন করতে পারি, তাহলে আমাদের জন্য একটা পেশেন্টকে রিকভারি করা, একটা পেশেন্টকে একটা বেটার রেজাল্ট দেওয়া এবং হোমিওপ্যাথিক যে সফলতা অথবা হোমিওপ্যাথির যে সুফল আমরা মানুষকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে। এবং আমাদের এই কষ্টগুলো, বিশেষ করে হোমিও দর্পণের এই সম্পূর্ণ আয়োজন যাতে সার্থক হয়, আমি আজকে যারা আছেন সবার কাছে অনুরোধ করব। এবং এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঞ্চালক কেউ আছেন উপস্থিত? আমার মনে হয় যে শ্রদ্ধেয় অমরনাথ স্যার আছেন। হ্যাঁ, আমি আছি। আচ্ছা আচ্ছা, এখন স্যার আছেন। স্যার কেমন আছেন? আপনাকে শোনা যাচ্ছে না স্যার? কেন আমার শোনা যাচ্ছে না? আমাকে শোনা যাচ্ছে না স্যার, সাউন্ড আসছে না স্যার। সে কি গো? আপনি কথা বলছেন বাট সাউন্ড আসছে না স্যার। আচ্ছা, একজন বলছে স্লাইড গুলো বাংলায় দেওয়া যায় কিনা। দেখলেন একটা স্লাইড বাংলায় করতে হলে আমি তাহলে বেরিয়ে গিয়ে আবার ঢুকছি, আওয়াজ পাচ্ছি না অনেক বলে। অনেক অনেক কষ্টের ব্যাপার। আমি তো বাংলায় বলছি, আপনারা বাংলায় বলছি। এটা আসলে স্লাইড বাংলায় করা খুবই মুশকিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলায় টাইপ করতে হলে বাংলায় ওই রকম মানে আপনার এক্সপার্ট হতে হবে। আমি অত বাংলায় এত এক্সপার্ট টাইপ করতে পারি না, সেজন্য বাংলায় আসলে আমার পক্ষে সম্ভব না। তবে আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন, বারবার যদি শুনেন আপনাদের জন্য ইজি হবে। যে স্লাইডটা আপনাদের প্রয়োজন সেটা স্টপ করে আপনারা আবার সেটা শুনবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।
জি, আমাদের কারো কোনো প্রশ্ন আছে? একজন একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা উত্তর দিব শেষে। আপনি লিখে দিয়েছেন, তানিয়া আক্তার সম্ভবত উত্তর দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে স্লাইড বাংলায় দেওয়া যায় কিনা, অলরেডি আনসার করেছি। আমরা কিভাবে কম্পিউটার রেপার্টরি অধ্যয়ন করতে পারি? কম্পিউটার রেপার্টরি অধ্যয়ন করার জন্য প্রয়োজন হচ্ছে আগে আমাদের রেপার্টরি সম্পর্কে জানা, বোঝা, রেপার্টরির রুব্রিক গুলো বোঝা। এটা দেখে দেন হচ্ছে যদি আমরা তারপর আমরা কম্পিউটার রেপার্টরি যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে শিখব। ডক্টর মহিউদ্দিন জয়েন করেছেন। ডক্টর মহিউদ্দিন, ভালো আছেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। মহিউদ্দিন, আপনি জি স্যার, চাইলে কথা বলতে আলহামদুলিল্লাহ। পারেন। ডক্টর মহিউদ্দিন, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নমস্কার স্যার। তোফাজ্জল হোসেন আমি তুহিন দোস্ত, আমি অনেক সুন্দর আমি আবার আলোচনা। এসে গেছি, ধন্যবাদ আমার তোমাকে কথা ভাই। কি শোনা যাচ্ছে? অমরনাথ স্যার, আপনার সাউন্ড আসছে না কেন জানি? ও আচ্ছা, সাউন্ড মেবি আমরা শুনতে পাচ্ছি। ওহো, আসলে সাউন্ড প্রবলেম আছে, আমি তো বুঝতে পারছি না। স্যার হ্যাঁ স্যার, এখন আমি কি সাউন্ড বলি। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে স্যার। কি হচ্ছে, এটা হচ্ছে আমার ওই, আমি সাউন্ড ঠিকই পাওয়া যাচ্ছিল, বাট আমার মোবাইল থেকে আমি সম্ভবত সাউন্ডটাকে মানে ওই আপনার ইয়ে করে লাউড স্পিকার না দিয়ে আমি ওই ল্যাপটপে ইয়ে করে রাখছিলাম, তো যার ফলে এখানে সাউন্ড পাচ্ছিলাম না। তা আমারই ভুল, সরি স্যার। আপনারা বলেন, আমি এতটুকু কন্টিনিউ করলাম, আমি দেখছি, আপনারা বলেন স্যার। আজকের আলোচনাটা অসাধারণ হয়েছে। একটা কথা খুব বলা দরকার, টিউবারকুলার স্টেট, এই টিউবারকুলার স্টেটটা যেটা হয় সেটা কিন্তু ওই কি থেকে হয় না, সোরা সিপিটি কম্বিনেশন থেকে হয়। এবং এই যে এটা হয় সাধারণত এটা যে হেরিডিটারি সিপিলিসের সঙ্গে এটা মিক্স আপ করে, ব্লেন্ডিং করে। এবং এগুলো বুঝবো কি করে, এই যে টিউবারকুলার স্টেটটা এসছে আমি ধরবো কি করে, এটা অত্যন্ত জরুরি। কিন্তু আপনারা দেখতে পাবেন ক্যালকেরিয়ার পেশেন্ট ক্যালকেরিয়ার প্রচুর সিমটম দিচ্ছে, কিন্তু সেখানে টিউবারকুলার স্টেট কয়েকটা এসে গেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। তখন কিন্তু ওই পেশেন্টকে টিউবারকুলিনাম দিতে হয়। আবার টিউবারকুলিনাম যখন আমরা আসছি, যখন এখানে কি দেখে বুঝবেন যে টিউবারকুলার স্টেটটা এসছে? শুধুমাত্র মেন্টাল সিমটম দেখে এটা বোঝা যায় না সব সময়, কারণ ওই মেন্টাল সিমটমের উপর আদার্স অনেক ওষুধ আছে। এবং এই যে টিউবারকুলার স্টেটটা যেটা সোরাস সিপিলিস কম্বিনেশন, এখানে কি হয়, সোরার সিমটম গুলো এক্সট্রিম পর্যায়ে চলে যায়। সোরার সিমটম গুলো এক্সট্রিম পর্যায়ে চলে যায়। যেমন ধরুন, টিউবারকুলার পেশেন্ট কি চাইবে, ধরুন গরম খেতে চাইবে। গরমটা কেমন গরম খাবে? অতিরিক্ত গরম খাবে। এই যে অতিরিক্ত গরম যেটা খাবে সেটা কি, সুগার পেশেন্ট তো গরম খেতেই চায়, আমরা জানি সেটা। কিন্তু যখন এই যে এক্সট্রিম গরমটা কড়াই থেকে তুলে খাবে, এই যে জায়গাটা যেটা, এই জায়গাগুলো হচ্ছে টিউবারকুলার স্টেট। তারপর যেমন ধরুন তার চেম্বারে ঢুকলে টের পাবেন এই পেশেন্ট, এইসব বাচ্চা যদি ঢোকে, দ্যাট ইজ টিউবারকুলার স্টেট। টিউবারকুলার স্টেট কি হচ্ছে, তার এমনিতে সোরার পেশেন্ট একটু ইয়ে হয়, চনমনে হয়, চঞ্চল হয়, এদের চঞ্চলতার এক্সট্রিম, এদের চঞ্চলতা হচ্ছে এক্সট্রিম। সবসময় মনে রাখবেন এই এক্সট্রিম ব্যাপারটা এদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। যে টিউবারকুলিনামে যে পেশেন্ট গুলো দেখবেন, এই ধরুন এপিলেপসি যে ডিজিজ আছে, এপিলেপসি বা ওই টাইপের যে ডিজিজ গুলো, সোরাসিপিলিন নার্ভ নিউরোলজিক্যাল প্রবলেম গুলো যেগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু টিউবারকুলিনাম প্রচন্ড ভাবে প্রযোজ্য। এবং এই টিউবারকুলার স্টেটটা শুধুমাত্র যে এই সোরাসিপিলিস দিয়ে হয় না, সোরাসাইকোসিস দিয়ে হয়। সোরাসাইকোসিস আমি ঢুকবো না, ঢুকলে গন্ডগোল হবে, কারণ টিউবারকুলিনাম ব্যাসিলিনামের মধ্যে পার্থক্য তো ওইটাই, এটা সোরাসিপিলিস, ওটা সোরাসাইকোসিস। তার ফলে এই টিউবারকুলার স্টেটের আমাদের পেশেন্টের মেজাজগুলো কেমন হবে, এদের মধ্যে একটা পাশবিক মেজাজ দেখতে পাই, আমরা পাশবিকতা দেখতে পাই। এরা কিন্তু রেগে গেলে প্রচন্ড ভাঙচুর করে কেলেঙ্কারি করে দেবে।
এবার এই যে বাচ্চাগুলো যেগুলো আছে, এই বাচ্চাগুলো এত জেদি হয়, আদায় সে করবেই। এখন এই যে জেদটা যেটা, এটা সোরা সিফিলিস কম্বিনেশনের জেদ না সোরা সাইকোসিস কম্বিনেশনের জেদ? বাচ্চাদের ক্ষেত্রে ধরবেন কি করে? ধরার কায়দা আছে। সোরা সিফিলিটিক স্টেট যদি হয় তাহলে সে কি করবে? আদায় করার জন্য আপনাকে দরকার পড়লে সে আপনাকে ধরে মারবে, এবং টিউবারকুলিনামের বাচ্চাগুলো তার বাবা মাকে ধরে পেটায়। এই ঘটনাটা কিন্তু টিউবারকুলিনামের একটা খুব মোক্ষম সিমটম, মোক্ষম স্টেট। এই যে রাগের ক্ষেত্রে তার কি হচ্ছে, তার ওই বাবা মাকে যে মারা যায় না, এই বোধ শক্তিটা সে হারিয়ে ফেলেছে। তার বোধ শক্তির গন্ডগোলই তো হচ্ছে সিকনেস। এবং এই বাচ্চাটা কি করবে, তখন রাস্তায় করছে, দিল না, রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করলো, নতুন জামা পরে গড়াগড়ি করছে। সেখানে তার বোধ বিবেচনা আসলো না যে নতুন জামাটা নষ্ট হয়ে যেতে পারে। দিস ইজ সোরা সিফিলিটিক কম্বিনেশন। আর সোরা সাইকোটিক কম্বিনেশন হলে তখন সে কি করবে, ও বাবা দাও না গো, ওকে ওইটা কি হয়েছে, আমাকে দাও না গো, বাবা এখন হবে না, চুপ করে এলো কিছু করে। এবার বাবার সঙ্গে একজনের সঙ্গে দেখা হলো, তার সামনে সে বলতে শুরু করলো, তার সামনে বললে বাবা চোখ খুললো যে হ্যাঁ বলে দেবে। এই যে গেঁড়া কলটা, এখানেও অবস্টিনেসি আছে, কিন্তু এই অবস্টিনেসির মধ্যে একটা বুদ্ধির জায়গা আছে। বুদ্ধি মানে কি? পাটোয়ারি বুদ্ধি আর কি, কিভাবে আদায় করবে। এই এই জায়গাগুলো যখন দেখবেন তখন দেখা যাবে টিউবারকুলার স্টেটটা তখন ব্যাসিলিনামের দিকে ঢুকে যাচ্ছে। বংশিষ্ঠে যদি পেয়ে যান তাহলে আরো খুব সুবিধা হয়। তারপরে আমরা টিউবারকুলার স্টেটগুলোকে এইভাবে আমরা বিচার করব। যেমন ধরুন এই যে কথা বললে যে ট্রাভেলিং ডিজার, হ্যাঁ, এই ট্রাভেলিং ডিজার সাধারণ ট্রাভেলিং ডিজার তো নয় এটা। এমনি সোরার পেশেন্ট ঘুরতে ভালোবাসে। সোরার পেশেন্ট তাদের পরিবর্তনশীলতা তাদের হচ্ছে বৈশিষ্ট্য। এদের পরিবর্তন ওই যে এক্সট্রিম পরিবর্তনশীলতা। কিরকম টিউবারকুলার পেশেন্ট হবে? সোনা বন্ধক দিয়ে সে চলে যাবে বেড়াতে, সোনা বন্ধক দিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। ফলে ব্যাপার হচ্ছে যে এই ধরনের এদের তীব্র থাকে। এইটা কিন্তু এই যে বেড়াতে যাওয়া, এটা আসলে কিছু না, চেঞ্জেবলের একটা রূপ। আমি এমন পেশেন্টও দেখেছি ব্যাংকে চাকরি করে, সে কি করে, টেবিল চেয়ারটাকে 2-3 দিন পর পরই তার জায়গাগুলো একটু পরিবর্তন করে। পরিবর্তন না করে সে থাকতে পারে না। এই যে তার মধ্যে পরিবর্তনশীলতা খুব তীব্র আকারে, অকারণে, কোনো যুক্তি সেরকম কিছু আপনি পাবেন না। এই যে প্রবণতা, এই প্রবণতাটা তাদের খুব মারাত্মক থাকে। এবং টিউবারকুলার পেশেন্ট তো আপনি আগেই বলেছেন যে ইন্টেলিজেন্ট, ডালও হতে পারে। এই নোসোর্স গুলোর মধ্যে দেখবেন দুটোই পাবেন, দুটো স্টেটই পাবেন। একটা হচ্ছে ডাল স্টেট পাবেন, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট স্টেট পাবেন। ইন্টেলিজেন্ট স্টেট বলতে কি, ওটা যে অ্যাক্টিভ সোরার সঙ্গে যখন সিফিলিসটা মিশবে যখন, তখন কি ওই যে বললাম সোরার পেশেন্ট কি সেন্সিটিভ, তো পড়াশোনার ক্ষেত্রে সেন্সিটিভ হলে সে কি হবে, তীক্ষ্ণ বুদ্ধির হবে। এবার তার সঙ্গে যদি সিফিলিসটা যোগ হয় তাহলে বুদ্ধিটা মারাত্মক যাবে, যার জন্য প্রিকসিটিটা আসবে, এচড়ে পাকা বা অল্প বয়সে প্রচন্ড বুদ্ধি, মানে এরকম একটা আসবে। তা বলে জিনিয়াসকে ওইভাবে ধরতে যাবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। ওগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে। এবার হচ্ছে কি, ডালনেস কখন আসে না, যখন ওই লিটল সোডার সঙ্গে যখন সিফিলিসটা যখন মেলে, তখন কি হয়, সোডার বৈশিষ্ট্যটা পেল না। সোডার তো একটা সেন্সিটিভনেস থাকে, কারণ বুদ্ধিমান লোকে তো সেন্সিটিভনেস না থাকলে বুদ্ধির প্রয়োগ হবে কি করে, তখন ওটা কিন্তু ডালনেস আসবে। এবং এটা পেশেন্টের মধ্যে আপনারা পাবেন। দুটো সাইডে কিন্তু টিউবারকুলার স্টেট আছে। মানে এগুলো একটু আপনাদের বুঝে নিয়ে এগোতে হবে। সিমটমটা নিলেন, নেওয়ার পর অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাচ্ছে। এটা খুব খুব সহজ ব্যাপার, এগুলো খুব কঠিন বিষয় নয়। কিন্তু আপনি এটা আগে বুঝুন যে স্টেটটা এসছে কিনা। স্টেটটা আসলে তারপর তো সিমটম আপনাকে সাপোর্ট করবে। আপাতত এইটুকুই বললাম, ধন্যবাদ। সুমাল্য, তুমি কি আছো? হ্যাঁ সুমাল্য, আছি। আছিস? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুই পরিচালনাটা কর না বাবা, বেশ। বলে আরো দেখ না আর কোনো প্রশ্ন আছে কিনা, হুম হুম বা হুম, কোনো সিনিয়র কেউ আছে কিনা, তাদের একটু বল। হ্যাঁ।
যদি আরো কেউ সংযোজন করতে চায় এই বিষয়ে তারা করতে পারেন। তুই দেখ সিনিয়র কে আছে, দেখ একবার লিস্টটা দেখ না, দেখে বল। সিনিয়র সিনিয়র সেরকম তো খুঁজে পাচ্ছি না। প্রশ্ন কিছু থাকে কিনা দেখ, প্রশ্ন যদি হ্যাঁ, হ্যাঁ। থাকে ভালো, নাহলে বন্ধ করে দিতে হবে। হুম হুম। ছুটি করে দেবো। আচ্ছা, যতটুকু আলোচনা হলো এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারোর কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন যখন নেই তাহলে আমাদের তো এবার বন্ধ করে দিতে হবে। স্যারের স্যারের অনুমতি নিয়ে আমরা বন্ধ করব। স্যার আর তো কোনো প্রশ্ন নেই স্যার, দেখতে পাচ্ছি না তো। স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এর মধ্যেই। হ্যাঁ বলুন বলুন। সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে ব্যাসিলিনাম আর টিউবারকুলিনাম এই দুইটার মধ্যে আপনি প্রেসক্রিপশন করার ক্ষেত্রে জাস্ট দুই একটা কি পয়েন্ট আমাকে একটু বলেন বা আমি সবাইকে একটু বলুন। সাইকোটিক, আমি কিন্তু ওরকম সিমটম বেসিসটা খুব কম দেখি। আমি সাইকোটিক বেসটা দিলে পরে আমি ইয়ে দিয়ে দিই, ওই আমি ব্যাসিলিনাম দিই। আচ্ছা আচ্ছা আর যখন সিপিলিটিক বেসটা যদি দেখি তখন আমি টিউবারকুলিনাম দিই। যদিও কেউ কেউ সিমটমের পার্থক্য করেছেন, ওই পার্থক্য দিয়ে খুব একটা গন্ডগোল হয়ে যায় অনেক সময়, আমরা দেখেছি। খুব একটা আসলে ওই খুব একটা কাজে লাগে না স্যার। এই কথাটা বলছি। আর একটা জিনিস মনে রাখবেন, চেস্টের ব্যাপার যদি থাকে, চেস্টে যদি মানে ধরুন কোনো ইনফ্লামেশন বা ইনফেকশনের যদি ব্যাপার থাকে, বি কেয়ারফুল, টিউবারকুলিনাম দেবেন না প্রথমে। আমি প্রচুর ধাক্কা খেয়েছি অল্প বয়সে, ধাক্কা খেয়েছি, টিউবারকুলিনাম দেবেন না। দিলে পরে কিন্তু সিভিয়ার অ্যাগ্রাভেশন। টিউবারকুলার যেহেতু সোলার সিপিলিটিক কম্বিনেশন, এখানে কি করে ব্যাকটেরিয়াল ফ্লোরাটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। এটা মেবেলেক্স বলে একজন জার্মান ডাক্তার এটা বলেছিলেন, পরে আমি জানতে পেরেছি, আগে জানতাম না, মানে ধাক্কা খাওয়ার পর শিখেছি আমি। স্যার ওটাই আমি ওটাই বলছি, বা আমি নিজেও এটাই করি, যে যেখানে রেসপিরেটরি কমপ্লেন গুলো থাকে, বিশেষ করে যেমন দেখা যাচ্ছে ফাইব্রোসিস ডেভেলপ করলো বা ক্যালসিফিকেশন হয়ে লাঙ্গের অ্যালভিওলি গুলো স্পেস কমে গিয়ে, যেটাকে এসওএল বলে আর কি মেডিকেল টার্মে, এসওএল স্পেস অকুপাইং লেশন যেখানে তৈরি হয়, সেই জায়গাগুলোতে আমরা ব্যাসিলিনামকে চিন্তা করতে পারি টিউবারকুলিনাম না হয়ে, যেটা আমি নিজে দেখেছি এবং আমি নিজে তাই করি। এবং আমি অনেকের মানে এই অভিজ্ঞতাটা অনেকের দেখেছি, পড়েও দেখেছি, জেনেছি। বাট আদার্স না না, আমি খুব ধাক্কা খেয়েছি ভাই। মানে অ্যাজবার পেশেন্ট গুলো আমি টিউবারকুলিনাম দিয়ে আসলে তখন বুঝতাম না। যদি তখন টিউবারকুলিনাম মানে কি, টিউবারকুলিনাম কাজ না করলে ব্যাসিলিনাম, ব্যাসিলিনাম কাজ না করলে টিউবারকুলিনাম। তো বহু বইয়ে দেখবে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম এক বল আছে আমাদের। আর ইয়ে বই, আমি ক্লার্কের বই পাবেন। ক্লার্ক তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ক্লার্ক তো ক্লাসিক্যাল নয়, ওর মধ্যে আর্টের জায়গাটা ক্লাসিক ওর মধ্যে নেই। তো উনি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ইয়েটা তত্ত্ব হিসাবে ঠিক আছে, আর্টিস্ট তো নয় ক্লার্ক। ফলে ওই ওই কথাটা উনি বলেছেন যে দুটোই সেম, দুটো সেম হতে পারে পৃথিবীতে, কোনটা দুটো সেম আছে? ওনার কথাটাই তো হোমিওপ্যাথি বিরোধী কথা। ক্লার্কের বই দেখবেন লেখা আছে, দেখবেন পাবেন আপনি। এইটা হচ্ছে খুব মুশকিল ব্যাপার, জানেন তো, খুব সহজে বোঝা যাবে। একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, তার মারাত্মক পেটের গন্ডগোল, আলিপুরদুয়ার থেকে এসেছিল, মারাত্মক পেটের গন্ডগোল। পেশেন্টটা ব্যাপারটা হচ্ছে কি, তার খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচন্ড গন্ডগোল। খাওয়া দাওয়া মানে আজকে 2-3 দিন হয়তো এই খাবারগুলো সবসময় চেঞ্জ করে, খুব চেঞ্জেবল, এবং খুব ঘুরে বেড়ায়, কাজকর্ম করতে চায় না, এরকম একটা ব্যাপার আছে। এই যে পেশেন্টটা যেটা আছে, এই পেশেন্টটা, তার সঙ্গে তার শ্বাসকষ্ট অল্প ছিল, কিন্তু মূল ব্যাপারটা পেটের গন্ডগোল, সবাই বলে পেটের গন্ডগোলে। এই পেশেন্টটার
আমি সিমটম ফিমটম নিয়ে টিউবারকুলিনাম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, টিউবারকুলিনাম দেবো বলে রেডি হয়ে গেছি, তার ছোটবেলার হিস্ট্রি ফিস্ট্রি নিয়ে টিউবারকুলিনাম দেবো বলে। এইবার কি করেছি, তার স্ত্রীকে বার করে দিয়ে, না না, তার ভদ্রলোককে বার করে দিয়ে তার স্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, আপনার সঙ্গে সম্পর্কটা কেমন? বলে, আমার সঙ্গে সম্পর্কটা ভালো হবে কি করে? বলে, আপনি বিশ্বাস করবেন না, যদি ঝগড়া হয় কোনো কারণে 6 মাস 8 মাস 1 বছর সে কথা বলবে না, এইরকম ব্যাপার। ও তাই নাকি? মানে এতটা অবস্টিনেট। এইবার এই পেশেন্টটা দেখা গেল কি তার ছেলে বলছে যে বাবা জুয়া খেলতে ভালোবাসে, প্রচুর জুয়া খেলে, দুধ বিক্রি করে অনেক সময় টাকা ঘরে পকেট ফাঁকা করে চলে আসে। ওরে বাবা, এই যে ব্যাপারটা, যে যখন আমি জানতে পারলাম টিউবারকুলার স্টেটে যে জুয়া খেলতে চাইছে, বংশের হিস্ট্রিগুলো দেখলাম, দিস অল আর সাইকোটিক ফেনোমেনা। আমি শুধু ব্যাসিলিয়াম 30 একটা দিয়েছিলাম, পেশেন্টটা তাতেই ঠিক হয়ে গেল, সার্বিকভাবে ঠিক হয়ে গেল, অসাধারণভাবে রেজাল্ট দিল। তাহলে এই যে যখন আমরা টিউবারকুলিনাম দিতে যাব, তখন বংশ হিস্ট্রিটা আমাদের দেখতে হবে, তার ওই কাজগুলো কিভাবে করে জানতে হবে। এগুলো চট করে কেউ বলতে চায় না আমি জুয়া খেলি, এটা কি বলতে চায়? বলতে চায় না। অনেকে লটারির টিকিট কাটে, অল্প পরিশ্রমে বেশি লাভ করবো, এই যে মনোবৃত্তি, যেটা এই মনোবৃত্তিটা তো সাইকোটিক মনোবৃত্তি। তো ফলে এগুলো একটু বুঝে নিয়ে আমাদের করতে হবে। বর্তমান যুগে টিউবারকুলিনাম যেমন আসবে, ব্যাসিলিনামও আসবে। ব্যাসিলিনামটা চিনতে পারলে পরে কোনো অসুবিধা হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, টিউবারকুলিনাম ব্যাসিলিনাম দিলে পরে হয় কি, কিওর নাও করতে পারে, পরবর্তী মেডিসিনকে ইন্ডিকেট করে দেয়, এটা আমরা দেখেছি। আপাতত এইটুকুই বললাম। স্যার চমৎকার বলছেন স্যার। আমি জাস্ট এখানে যারা উপস্থিত আছে তাদের জন্য একটা প্রশ্নও রাখতেছি সবার কাছে, বিশেষ করে যারা বলে যে মায়াজমের প্রয়োজন খুব একটা নাই, অনেকেই বলে। তো স্যারের এই কথা এবং অভিজ্ঞতা থেকে আসলে আমরা কি শিখতে পাই? মায়াজম কি প্রয়োজন নাই না আছে? দেখুন, একটা কথা আমি বলি, কথাটা হয়তো অনেকের হয়তো গায়ে লাগতে পারে, কিন্তু আমাকে কিছু মনে করবে না, আমি এটা সত্যের খাতিরে বলতে বাধ্য হচ্ছি। অ্যালোপ্যাথি চিকিৎসকরা প্যাথোলজিকে যে সম্মান গুরুত্ব দেয়, প্যাথোলজিটা কি না, তাদের তাদের রোগ চিকিৎসার ক্ষেত্রে ওইটাকে পজিটিভ ফ্যাক্টর ধরা হয়, ওরা ধরে, আমি ওটা সমালোচনা করছি না, তারা এটা করে থাকে। প্যাথোলজি সীমাটা কতটুকু? প্যাথোলজি সীমাটা হচ্ছে শুধু ওই রোগীর মধ্যে বংশহিস্ট্রিতে যদিও বা ওটা থাকে, সেটা ওদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব আসে না, কারণ তারা ওই পার্টটার চিকিৎসা করে, এর বেশি যেতে পারে না। হোয়ারাস হোমিওপ্যাথিতে মায়াজম হচ্ছে ঠিক, ওটা তো পজিটিভ ফ্যাক্টর। মানে এই যে মায়াজমের ব্যাপ্তিটা তো অনেক বেশি, কারণ মায়াজমের বাইরে প্যাথোলজি নয়, কিন্তু প্যাথোলজি গুলো অ্যানালাইসিস করলে পরে আমি প্র্যাকটিশনার মেডিসিন ধরে ধরে দেখিয়ে দেবো আমি, যে কোন মায়াজম কিভাবে ঢুকে আছে ওখানে। এই যে ব্যাপারটা কি হচ্ছে এইখানে, তাহলে কি হচ্ছে, মায়াজমের ক্ষেত্রে ব্যাপ্তিটা কতটুকু, শুধু পেশেন্ট নয়, বংশ হিস্ট্রিটা পর্যন্ত টানতে হবে আমাকে, টেনে নিয়ে আমাকে ব্যাপ্তিটা বুঝতে হবে। এটাকে বাদ দিয়ে কি করে করবেন? কারণকে বাদ দিয়ে চিকিৎসা হয় নাকি? কারণকে বাদ দিয়ে তো চিকিৎসা হয় না, প্রতিটা জায়গায় আছে। এবং অ্যাকুট কেসে অনেকে বলে লাগবে না মায়াজম, তো অ্যাকুট কেসটা কি বলছে, ইট ইজ ক্রনিক এক্সারবেশন অফ acute exacerbation of chronic disease, এরকম তো হতে। জি এক্সারবেশন, আমি টার্মটা বলতে গিয়ে উল্টো করে ফেলেছি। বলে এই যে ব্যাপারটা, এটা আপনি কোথা থেকে পাবেন? আপনি কোথা থেকে পাবেন? অ্যাকুটের ক্ষেত্রে আমরা মেন্টাল সিমটম দেখি না, সাপ্রেশন করি বেশি, আর এই সাপ্রেশন গুলো অন্য প্যাথি করে, তাদের গালাগালি দিই, আর আমরা যে করছি হাজারটা করে করে পেশেন্ট গুলোকে কমপ্লিকেটেড করছি, সেটার ফল কি হবে? এটা খুব খুব মানে কি বলবো, মায়াজমকে আমি বাদ কোনোভাবে দিতে পারবেন না। এবং মুশকিল কোথায় জানেন তো, হোমিওপ্যাথিতে দুটো ভাগ আছে, মায়াজম বিরোধী, মায়াজমের পক্ষে। আমি ধরুন আমরা হেরিং ধরুন, উনি মায়াজমের বিরুদ্ধে, ডাক্তার হিউজেস তিনি মায়াজমের বিরুদ্ধে। এই মানুষগুলো কিন্তু অনেক অবদান আছে হোমিওপ্যাথিতে, থাকলেও তারা এই জায়গাগুলো তাদের গণ্ডগোল। ফলে আমরা যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করে নেবো, এবং
মায়াজমটা বুঝতে হবে তো, মায়াজমটা বৈশিষ্ট্য দিয়ে বুঝবো। আমি কি ওই অমুকে তমুক বলেছে, ও এই বলেছে, এই যে মায়াজম হয় না, মায়াজম হবে না। এটা বুঝতে হবে কেন সে করছে, মোডাস অপারেন্ডি আর সিচুয়েশন, এই দুটো বুঝতে পারলে আর তার সঙ্গে ক্যারেক্টারিস্টিক, এইটা বুঝলেই তো কাজ হয়ে গেল। সিমটম থেকে আমরা বুঝতে পারি। আমি যেমন আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমি খুব সোজা ভাই, আমি যে টিউবারকুলার স্টেটটা যেটা বললাম, সোডা গরম খেতে ভালোবাসে, গরম হচ্ছে সোডার বৈশিষ্ট্য। এবার যখন এক্সট্রিম যখন গরম খাচ্ছে, তার মানে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। এবার সিফিলিস মায়াজম হচ্ছে এক্সট্রিমিস্ট, মানে গরমটা কি হলো, এক্সট্রিম পর্যায়ে চলে গেল। সে কি করছে না, কড়াই থেকে তুলে খেয়ে দিচ্ছে। এরকম লোক আছে, কড়াই খেকো বলে, কড়াই খেকো, এরকম খায় তো। এবার ঠোঁট দেখবেন, ঠোঁটের লাল দেখবেন, ঠোঁটের লাল দেখবেন, ঠোঁটের লাল কনজেশনের জন্য হয়, এটা সোডার সোডার বৈশিষ্ট্য সালফারে পাবেন। কিন্তু টিউবারকুলামে যেটা পাবেন সেটা কিন্তু টকটকে লাল হবে, ওখানে আরো বেশি লাল, এক্সট্রিম লাল। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এইগুলো বুঝতে পারলে পরে ওষুধ দিতে কোনো অসুবিধা হয় না। তবে এই জায়গাটা ঢুকতে হবে রেকর্ডিং করে, না ঢুকলে আপনি এই জায়গাটা প্রেসক্রিপশন করতে পারবেন না। প্রেসক্রিপশনের জন্য গাদা গাদা সিমটম লাগে না, অল্প কয়েকটা সিমটম বুঝলেই ওষুধ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেক বলে ফেলেছি, রাত হয়ে গেছে, এবার বিদায় নিতে হবে। স্যার বললেই তো শুনতে মনে চায় শুধু। হ্যাঁ, কত বলেন শুনতেই মনে চায়। স্যার আপনি সন্তুষ্ট হয়েছেন তো আমি যা উত্তর দিলাম? স্যার আমি তো সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট হয়েছি। এর চাইতে আর ভালো কি হতে পারে। আর আরেকদিন একটা প্রশ্ন করব, এটা হয়তো ক্লাসের মধ্যে করবো। তাহলে আমার প্রশ্নটা হলো অন্য একদিন করবো। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, স্যার। বলুন। স্যার আমি বলবো, একটা প্রশ্ন বলবো। যদি সময় পারমিট করে তাহলে বলবেন, আমি তো অনেক রাত হয়ে গেছে বলে আমি। প্রশ্নটা হচ্ছে এটাই স্যার, একটা ক্রনিক পেশেন্ট দেখার পরে হ্যাঁ, যখন আমরা একটা প্রেসক্রিপশন করলাম, তো মেডিসিন একটা সময় গিয়ে তো হয়তো বা আমরা সব সময় সেটা আমরা টোটাল দেখতে পাই না অথবা বুঝতে পারি না যে ইলিমিনেটিং প্রসেসের কথা বলছি স্যার। ইলিমিনেটিং প্রসেস যখন শুরু হয়, সাপোজ স্কিন ডিজিজ দেখা গেল, অথবা তার স্কিন ডিজিজের কথা দিয়ে বলি, একটা পেশেন্টের ইলিমিনেশন প্রসেস হিসেবে স্কিন ডিজিজ মানে আবার ব্যাক করলো বা দেখা গেল, এই স্কিন ডিজিজটা কতদিন থাকতে পারে, কতদিন এটা থাকতে পারে। এটা নির্ভর করছে যে কোন ধরনের স্কিন ডিজিজ হয়েছে, আচ্ছা এবার কতদিন ওই স্কিন ডিজিজটা কতদিন আগে ছিল, আচ্ছা এইটা একটা ব্যাপার আছে। কতদিন আগে ছিল এবং তার সঙ্গে দেখতে হবে বর্তমানে তার মেন্টাল স্টেটটা কোন জায়গায় আছে। মেন্টাল স্টেটটা স্কিনের সঙ্গে একটা মেন্টাল একটা সম্পর্ক আছে, জানেন তো, জি স্কিনের জি সঙ্গে অবশ্যই। মেন্টাল একটা সম্পর্ক আছে। এবার সেইটা কতটা আছে দেখতে হবে, সেটা যদি থাকে সেই অনুযায়ী নির্ভর করছে কতদিনে সারবে। আপনি ধরুন একটা ড্রাই স্কিন ডিজিজ হলো, সেটা সারতে সময় কম নেবে, হ্যাঁ, তার থেকে আরো মহেশ যদি হয় পুষ্টুজ বেরিয়ে ঠিক হয়ে যাবে। এবার যদি একজিমা বেরোয়, সোরাইসিস বেরোয়, আপনি কি সেটা বলতে পারবেন যে তাড়াতাড়ি সেরে যাবে? আদৌ সারবে কিনা বলা মুশকিল। বলা মুশকিল। ইভিন না দাদও স্কিন সারানো যায় না চট করে। স্কিন ডিজিজ সাপ্রেশনের পরে তার অ্যাজমা ডেভেলপ করেছে। এখন অ্যাজমা ডেভেলপ করার পরে তার ট্রিটমেন্ট করার পরে আবার স্কিন ডিজিজ চলে আসছে, অ্যাজমা মোটামুটি সাবসাইড হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে ভালো বলতে মোটামুটি তার অ্যাজমার কমপ্লেইনটা চলে গেছে। স্কিন ডিজিজটা দেখা যাচ্ছে প্রায় 8 মাস থেকে 1 বছর স্কিন ডিজিজ চলছে। এই অবস্থায় কি আমি এটা কি এলিমিনেটিং প্রসেস মনে করতে পারি কিনা, নাকি এটা কি হয়েছে আসলে? এটা এলিমিনেটিং প্রসেস অবশ্যই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে যে প্রসেসগুলো ধরুন ওষুধে বেরিয়ে আসতে পারে চলে যাওয়ার কথা, তো হ্যাঁ, সেটা যদি না যায় সেই ক্ষেত্রে সেই ওষুধটা রিপিটেশন একটা প্রয়োজন হতে পারে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় নাম্বার, পেশেন্টটা যদি অবস্টিনেট হয়, ওই স্কিন ডিজিজ যাবে না চট করে। আপনি দেখবেন যে স্কিন ডিজিজ গুলো চট করে যেতে চায় না, ভালো করে সার্চ করুন, অবস্টিনেসি পাবেন আপনি।
জি খোঁজ করলেই পাবে। তখন ওই মেন্টাল স্টেট থেকে মারতে হবে। জি আর স্কিন ডিজিজকে আমি ভয় পাই, সত্যি কথা বলছি, আপনাকে এত সহজে বলছি বটে, আমি ভয় পাই। আমি অনেক স্কিন ডিজিজ সারাতে পারিনি। বর্তমানে কোন সময় তো স্কিন ডিজিজের ট্রিটমেন্ট না করলে তো অবস্থা খারাপ, কারণ এত স্কিন ডিজিজের পেশেন্ট আসে। আসে, তবে কি জানেন, আমার প্রচুর পেশেন্ট আছে যারা স্কিন ডিজিজ আছে, যারা বলছে ওটা থাকে থাক, তাদের এমন ভাবে আমি মানে মগজ ধরাই করেছি, তারা ওটা বুঝে গেছে যে ওটা থাকলে পরে আমি সব দিক থেকে ভালো থাকবো। জি স্যার। এরকম কিছু পেশেন্ট আছে, আপনি কি করবেন? তো ওই যে সব সারাতে পারবেন না, সব সারাতে পারবেন না। না না, তা তো সব সারাতে স্কিন ডিজিজ সারানো খুব কঠিন, জানেন তো। আমি স্কিন ডিজিজকে ভয় পাই, পরিষ্কার কথা। স্কিন ডিজিজকে ভয় পাই আর কাশিকে ভয় পাই। স্যার, তবে তবে স্কিন ডিজিজ স্যার ভালো হয় হোমিওপ্যাথিতে। আমি মোটামুটি স্কিন ডিজিজ ভালো হয়, ভালো হয় তো, নিশ্চয়ই ভালো হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই স্কিন ডিজিজটা কতদিন আগে তার জি ছিল, এক নাম্বার। এবার ওই স্কিন ডিজিজ তাদের বংশের বাবা মায়ের থেকে থাকে, ওই ধরনের স্কিন ডিজিজ, তাহলে কি আপনি তাকে সহজে সারাতে পারবেন? তার তার ওই যে লেন্থ অফ ইয়েটা অনেক বেশি হয়ে গেল না, গভীরতাটা বেশি হয়ে গেল না। আপনার ধরুন দাঁত আছে, আপনার বাবার দাঁত ছিল, আপনার ঠাকুরদার দাঁত ছিল, তাহলে আপনার দাঁতটা যদি হয় সেটাকে সারানো যতটা সোজা হবে, এই ঠাকুরদা থেকে পরপর চেন সিস্টেমে দাঁতটা আপনার কাছে এসে এই দাঁতটাকে আমি চট করে সারাতে পারবো? আমার জি স্যার। যুক্তিটা বুঝেছেন? হ্যাঁ, জি 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 স্যার, জি স্যার, এটা তো এটা সারানো খুব কঠিন। জি এবং বারবার বলছি, যদি এরকম যে ডিজিজগুলো সারে না, দেখবেন বেশিরভাগ পেশেন্টই খুব জেদি হয়, অবস্টিনেট হয়। এসে যাবে, ওটা ওটা ইয়ে করলে বুঝতে পারে অবস্টিনেসিটা কোন ধরনের, সিপিলিটিক না সাইকেল। এইটা আপনাকে আবার বার করতে হবে। বার করে তারপর মেডিসিন দেবে। জি স্যার, ঠিক অনেক আছে, কিছু অনেক জানি। রাত হয়ে গেল, তাহলে আমরা বিদায় নেবো নাকি, আপনি অনুমতি দিলে? তারা যদি কোনো কথা না থাকে তাহলে শেষ করা যেতে পারে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে আমি শুনি যে অন্ত্রে অন্ত্রে কোনো আলসার থাকলে কি টিউবারকুলাম ব্যবহার করা যাবে না? কোথায় কোথায় আলসার থাকলে? অন্ত্রের মধ্যে মানে ইন্টেস্টাইনে। কেন করা যাবে না? কেন করা যাবে না? কেন, নিশ্চয়ই করা যাবে। আলসারটা কি কারণে হয়েছে জানতে হবে তো। আচ্ছা, না আমি একটা কোন বইতে একটা পড়েছি, মনে পড়ছে যে ওই অন্ত্রের অবস্থা দেখে তবে টিউবারকুলাম ব্যবহার করতে হবে। না না না, ওটা তো আপনার তো ইনফেকশন থেকেও তো আপনার আলসার হতে পারে, আবার অ্যাসিড থেকেও আলসার হতে পারে। কি থেকে আলসারটা হয়েছে দেখতে হবে তো, এবং আলসারটা আবার কোন জায়গায়, ডিউডেনামে না স্টমাক পার্টে না আরো নিচে, এগুলো আমাদের জায়গাগুলো দেখতে হবে না, অ্যানাটমিক্যাল পজিশনগুলো ভাবতে হবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো যে আরেকটা পড়েছিলাম যে সাধারণত ব্যাসিলিনামের লক্ষণগুলো বর্ষাকালে বাড়ে আর টিউবারকুলামের লক্ষণগুলো শীতকালে বাড়ে। এটা কতটা ভিত্তি আছে? না, ওটা ঠিকই আছে, ওটা ঠিকই আছে, এইটা গন্ডগোল কিছু নেই। ওটা সাইকোটিক, বর্ষাকালে সাইকোটিক বৃদ্ধি, এটা তো হতে পারে। হ্যাঁ, ওটা হতে পারে। আমি তো কতগুলো ফ্যাক্টর দেখবো যে সেখানে কোন মাধ্যমটা প্রিভেন্ট করছে, এইটা দেখে আমি টিউবারকুলিন অথবা ব্যাসিলিনাম দেবো। এগুলো দিতে খুব একটা অসুবিধা হয় না আমার, একটু ভালো করে রেকর্ডটা করলেই দিতে পারবে। রেকর্ডটা খুব ভালো করতে হবে, এবং শুধু সিমটম বা রুব্রিক নিলে হবে না, পেশেন্ট যে কথাগুলো বলছে ওই ল্যাঙ্গুয়েজটা ওখানে লিখে রাখতে হবে, তবে আপনি মাইগ্রেনটা ধরতে পারবেন, নাহলে ধরতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, এই জন্যই তো হোমিওপ্যাথি একটা হিলিং আর্ট। আর তো বটে, যত বুঝবেন তত মনে হবে বেটা সব গন্ডগোল হয়ে গেল, আর তো টিকা হলো না। যখন না বুঝতাম তখন
ওস্তাদ ছিলাম, অনেক ওস্তাদ ছিলাম, অনেক রোগী দেখতাম, কি মজা, অনেক রোগী দেখতাম। এই ছিল, এখন তো রোগী দেখতেই দম বেরিয়ে যায়। আর এখন তো ওই জন্য যারা মাইন্ড মেথড করে তারা বলে যে কম্পিউটারে দিয়ে দিলেই হয়ে গেল, কম্পিউটার থেকে দেখে নিয়ে শুধু কম্পিউটারে সব মাইন্ড হয়ে যায়, ডিসপোজিশন। কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার থেকে তো বাচ্চাও প্রোডাকশন হচ্ছে, এখন আর মানুষের পেটে বাচ্চা আসার দরকার হচ্ছে না, সব হয়ে যাচ্ছে। কম্পিউটার ওই সূক্ষ্ম জায়গাগুলোই আসবে না। হ্যাঁ, কম্পিউটার সেই ডেটাগুলো না দিলে, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে পার্থক্যগুলো আছে ওগুলো না দিলে কম্পিউটার কি করে ইয়ে করবে? কম্পিউটারে দিতে পারবে না তো। এই যে সাইকোটিক কোনটা, সিকিউরিটি কোনটা, এটা কম্পিউটার সিমটম থেকে কি করে ওটা ইয়ে করবে, আইডেন্টিফাই করবে, হ্যাঁ, এখানেই তো আটকে যাবে, এইখানেই আটকে যাবে। ঠিক আছে, কম্পিউটার ব্যবহার করা যায়, কম্পিউটার ব্যবহার তারা করতে পারবে যারা হোমিওপ্যাথিটা ভালো বোঝে, আর এরা কম্পিউটার ব্যাপারটা করে হোমিওপ্যাথিটা না বুঝে কেল্লা ফতে করবো বলে, এই জন্য এরা কম্পিউটার ব্যবহার করে। এটার মানে তো আলাদা। খুব সমঝদার লোক ইয়ে কম্পিউটার ব্যবহার করতে পারলে দারুণ রেজাল্ট দেবে। এরা তো সমঝদার না, এরা ভাবে অত বোঝার দরকার নেই, কম্পিউটারে ফেলে দেবো, মেশিনের মতো বেরিয়ে চলে আসবে। তাই হয় নাকি এত সোজা? আপনি বলুন না, ওই যে আপনার ইয়ে হার্ট ব্লকের যে কেসটা, যেটা ওটা কম্পিউটারে বার করতে পারবে? না না জীবনে বার করতে পারবে ওটা? না, কোথা থেকে বার করলাম, কোন বংশ হিস্ট্রি থেকে একটা ওষুধ মেরে দিলাম টুক করে, কম্পিউটার বার করতে, কম্পিউটার টোটালটা সামেশন করে যেটা বেশি পাবে সেটা ভোট পাবে, যে ভোটে দিয়ে দেবে। ভোটে যেতে সে ভালো মানুষ নাকি সবাই? ভোটে বেশি দিলে কি সে ভালো হয়ে যায়? তা তো নয়, এখানেও তাই। বরঞ্চ এই কম্পিউটারটা করে হোমিওপ্যাথির 12টা বাজানো হয়েছে। হ্যাঁ, যারা কিছু বই ওই কাণ্ড করছে, সব ভুলে দাও। আর সিমটম কালেকশনটাই তো তুমি জানো না। একটা মিষ্টি খাওয়া কখন সঠিক আর কখন সাইকোটিক সেটাই তো সে বোঝে না। কি প্রেসক্রিপশন করবো, এই নাম অনেক রাত হয়ে গেছে, রেখে দিচ্ছি। স্যার মনে হয় বেরিয়ে গেছে বোধ হয়, না? স্যার আমি আছি, স্যার আমি আছি স্যার। না, এবার রাখি, অনেক রাত হয়ে গেল, 12টা তো বাজতে চলে আপনাদের। জি 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 স্যার, স্যার রাখা যায়। এখানে শ্যামল স্যার যে কথাগুলো বলছেন, যে ওটা তো আপনি অ্যান্সার দিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনি যেহেতু বলছেন স্যার রাতও হয়ে গেছে, আর কোনো কথা নেই, আমরা শেষ করি স্যার। আমিও তো আমি লাস্টে একটা কথা বললাম স্যার, যে জি মিষ্টি খেতে চায়, সেটা সোডাও হতে পারে, আবার সাইকোসিস মিশ্রণ হলে সে কিরকম খেতে চাইবে এটা জানতে হবে তো। জি 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 অবশ্যই অবশ্যই অবশ্যই। ওটা কি কম্পিউটার দেবে আপনাকে? না না অবশ্যই, আমরা তো স্যার আজকেই আমরা এই যে কম্পারেটিভ স্টাডি করলাম, প্রত্যেক দিন যে কম্পারেটিভ স্টাডি, একই সিমটমস, একই রুব্রিক, ফার্স্ট গ্রেডে কতগুলো মেডিসিন, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আপনার ডিস্ট্রাকটিভনেস, আজকে যেমন ডিস্ট্রাকটিভনেসের মানে কত রকম, মানে আপনার এখানেই তো ওই যে মোডাস অপারেন্ডিটা চলে আসে। মোডাস অপারেন্ডি আসবে, পেস আসবে, গতিটা আসবে, গতি কি গতি তারপর হচ্ছে গ্রেডিং, ইন্টেন্সিটি, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। ওইগুলো জুড়তে হবে তো। জি জি জি, ওইগুলো না ধরলে কোনো লাভ কি হবে আদৌ? না না, কেন তো পরিষ্কার বলে দিচ্ছেন একটা মেরে, সাকসেসর হবে অর্ডার, আর তারপরে যে পেস আর ইন্টেন্সিটি যদি না মেলে সিমটম দিয়ে কিছু হবে না, পরিষ্কার লিখে দিয়েছেন। রাইট। এবার আপনি বলতে পারবেন যে কম্পিউটারে কি আপনি ইন্টেন্সিটি স্পেসটা দেবে? সেটাই স্যার। কম্পিউটারটা খুব ভালো, যে হোমিওপ্যাথিটা বোঝে সে যদি ব্যবহার করে তার হেল্প হবে, হেল্প হবে, জি অবশ্যই হেল্প হবে, সে পারবে। ব্যাপারটা কিন্তু সেম, একই অবস্থা। ব্যাপারটা শুধু ওই দিয়ে করলেই হবে না, অনেক ব্যাপার আছে। তাহলে আমাদের সবগুলো লক্ষণগুলো চুলচেরা বিশ্লেষণ না করলে ভুল হয়ে যাবে। একদম ঠিক বলছেন।
এবং তার বলছেন। অরিজিন, লক্ষণগুলোর অরিজিন গুলো এগুলোও দেখতে হবে। রাইট 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 রাইট। এটা আসলে স্যার এই এই শেষ একটা কথা বলি, এটা আসলে সবাই বুঝবে না। এখানে হয়তো নতুন যারা, তারাও অনেকে বুঝবে না। যারা অনেকদিন থেকে প্র্যাকটিসের সাথে আছে, বা যারা এইভাবে প্রেসক্রিপশন করে, যে কথাগুলো আমরা বলছি, যারা এইভাবে চিন্তা করে করে প্রেসক্রিপশন করে, তারা তো প্রতিনিয়তই মানে এই সাক্ষী হয়ে থাকে। আমরা বিশেষ করে এগুলোর যে মানে রেজাল্ট, এই রেজাল্ট গুলোর সাক্ষী কিন্তু যারা প্রেসক্রিপশনের ব্যাপারে এই কোয়ালিটি সম্পূর্ণ প্রেসক্রিপশন করে, তো এটাকে বলবো আমি কোয়ালিটিফুল প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন তো সবাই করে, কোয়ালিটিফুল প্রেসক্রিপশন যারা করে তারা প্রতিনিয়তই তারা এটার আউটপুটের বা আপনার সাকসেসের সাক্ষী হয়ে থাকে। এই জন্য এর বাহিরে যাওয়ার তো আমরা তো বিশেষ করে এই বিষয়গুলো বলা যায়, আমরা যারা এভাবে প্রেসক্রিপশন করি, আমরা নিয়মিতই এগুলোর সাকসেসের একদম মুখোমুখি হই, যার ফলে আমাদের কাছে মনে হয় দিস ইজ রাইট, কারণ এটাই মৌলিক বিষয়। তো সেই জন্যই এটা সবাই বুঝবে না, তো বোঝার চেষ্টা করলে একটা সময় গিয়ে সবাই কিন্তু ভালো করতে পারবে। বা আসল হোমিওপ্যাথি করতে গেলে একটা থার্ড আই লাগবে। রাইট রাইট। স্যার রাত অনেক হয়ে গেছে, তাহলে ঠিক আছে, শুক্রিয়া। মহিউদ্দিন সাহেব আপনি আছেন? আপনি কি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 25তম ব্যাচের মহিউদ্দিন ভাই? কথা বলছে না স্যার। ঠিক আছে, শেষ করে দিন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, শুভরাত্রি।